নূপুর, ঘাড় সোজা করো। গত পরশু তোকে যে উপপাদ্য 4 বুঝিয়েছিলাম ওটা বলতো দেখি। আমি দেখলাম তুই পরীক্ষার খাতায় ওটা কাটাকুটি করে রেখেছিস। নূপুর যেন আকাশ থেকে বলল, বাসর রাতে উপপাদ্য। সে চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকালো। কি বললেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? আজ আমাদের বাসর রাত আর আপনি আমাকে অঙ্ক জিজ্ঞেস করছেন? বাসর রাত তো সারা জীবন পাবি, কিন্তু কাল তো টেস্ট পরীক্ষার অঙ্ক পরীক্ষা। তুই যদি ফেল করিস তবে লোকে বলবে হেডমাস্টারের বউ অঙ্কের ডাব্বা খেয়েছে। আমার ইজ্জতের ফালুদা করার ইচ্ছা আছে তোর? ইজ্জত দিয়ে চাটনি বানান। আমি এসব কিছু পারবো না। আজ আমি শুধু আদর পেতে চাই, ঘুরতে যাওয়ার প্ল্যান করতে চাই। আপনি একটু কাছে আসবেন তো? নূপুর একটু নড়ে চড়ে আরিয়ানের গায়ের কাছে ঘেঁষতে চাইল। আরিয়ান চট করে সরে গিয়ে বিছানার তলা থেকে একটা মোটা জ্যামিতি বক্স আর একটা খাতা বের করলো। খবরদার, একদম কাছে আসবি না। যতক্ষণ না তুই বৃত্তের ক্ষেত্রফল আর স্পর্শকের সংজ্ঞা দিচ্ছিস ততক্ষণ আমার থেকে অন্তত 2 ফুট দূরত্ব বজায় রাখবি। এই নে খাতা, ধর কলম, শুরু কর। আজকে আরিয়ান আর নূপুরের বাসর রাত। আরিয়ান নূপুরের মাস্টার আর নূপুর তার পিচ্ছি ছাত্রী ছিল। বাসর রাতে দরজা লক করে আরিয়ান এগিয়ে এলো। নূপুর একটু আর চোখে তাকালো। আরিয়ানের পরনে সাদা পাঞ্জাবি, চোখে চশমা। আরিয়ান খাটের এক কোণেই বসলো। নূপুর ভাবলো এবার বোধহয় সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা আসবে। সে আরিয়ানের সাথে তার স্বপ্নের বাসর রাত কাটানোর কথা ভেবে খুব খুশি ছিল। সে একটু লজ্জার অভিনয় করে মাথাটা নিচু করলো। নূপুর মনে মনে পুলকিত হলো। ভাবলো বোধহয় মুখটা তুলে দেখার জন্য বলেছে। সে খুব আদরের ভঙ্গিতে মুখ তুলল। আর তখনই আরিয়ান পকেট থেকে একটা কলম বের করে এবং নূপুরকে পড়তে বলে। তারপর তো দুজনে তর্কাতর্কি শুরু হলো। আমি ধরবো না কলম। আপনি আস্ত একটা পচা মানুষ। আমি বাসর করব বলে লিপস্টিক মেখে বসে আছি আর আপনি আমাকে পেন্সিল কম্পাস ধরাচ্ছেন। আপনি কি মানুষ নাকি রোবট? লিপস্টিক মেখেছিস তো কি হয়েছে? ওটা দিয়ে কি খাতায় বৃত্ত আঁকবি? তোর মাথায় তো মগজ নেই, আছে গোবর। এই গোবর পরিষ্কার না হওয়া পর্যন্ত বাসর হবে না। নূপুর এবার রাগে অগ্নি শর্মা। সে হাতের ফুলগুলো টেনে ছিঁড়তে লাগলো। আমি পড়বো না। আমি এক্ষুনি চিৎকার করে সবাইকে বলবো আপনি আমাকে টর্চার করছেন। বল না, সবাই জানবে মাস্টার সাহেব বাসর রাতেও ছাত্রীকে শিক্ষিত করার চেষ্টা করছে। লোকে আমাকে নোবেল দেবে। এখন ঢং রাখ, এই জ্যামিতিটা মেলা। নূপুর বাধ্য হয়ে খাতাটা কোলের উপর নিল। সে কপাল কুঁচকে খাতার পাতায় আঁকিবুকি করতে লাগলো। তার মনের ভেতর তখন আরিয়ানের জন্য 7টা খুনের মামলা চলছে। মাঝে মধ্যে সে আরিয়ানের দিকে তাকিয়ে একটু মুখ ভ্যাংচায় আর আরিয়ান চশমার উপর দিয়ে কড়া চোখে তাকায়। 2 ঘন্টা পর নূপুর কাঁদতে কাঁদতে 3টা উপপাদ্য শেষ করলো। আরিয়ান খাতাটা চেক করে গম্ভীর মুখে বলল, এটা হয়েছে, তবে হাতের লেখা একদম পচা। ঠিক মতো না লিখলে নাম্বার পাবি না। নূপুর এবার আরিয়ানকে চাপটে ধরতে গেল। আর এবার হয়েছে তো? এবার অন্তত একটু রোমান্টিক হন। রাত তো শেষ হয়ে যাচ্ছে। আরিয়ান হঠাৎ বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে তার নিজের ব্যাগটা গুছিয়ে নিতে নিতে বলল, আরে তাই তো, রাত তো শেষ, এবার আমার পড়ার সময়। কাল সকালে স্কুলে গিয়ে আমাকে ক্লাস 10-এ ত্রিকোণমিতি পড়াতে হবে। তার আগে আমাকে নিজের লেকচারটা একবার রিভাইজ দিতে হবে। তুই এখন ঘুমা, আমি পাশের টেবিলে বসে পড়ছি। নূপুরের এবার বেহুশ হবার উপক্রম। সে খাটের উপর ধপাস করে শুয়ে পড়ল। হে আল্লাহ, আমি কি বিয়ে করলাম নাকি টিউটর কিনলাম? আমার ঘোরার স্বপ্ন, আমার হানিমুন সব কি এখন ব্ল্যাকবোর্ডের চকের গুঁড়ো হয়ে উড়ে যাবে? আসলে ঘটনা শুরু হয়েছিল বছরখানেক আগে। নূপুরের বাবা মফিজ সাহেব মেয়ের অঙ্কের রেজাল্ট দেখে হার্ট অ্যাটাক করার দশা হয়েছিল। 100-তে নূপুর পেয়েছিল মাত্র 9। মফিজ সাহেব ঠিক করলেন এই মেয়েকে ঠিক করার জন্য একজন কসাই মাস্টার দরকার। আর সেই কসাই হিসেবে এন্ট্রি হলো আরিয়ানের। নূপুর সেদিন ড্রয়িং রুমে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। হঠাৎ মফিজ সাহেব ঘরে ঢুকলেন পেছনে এক গম্ভীর চেহারার যুবককে নিয়ে। নূপুর, এই দেখ তোর নতুন মাস্টার আরিয়ান।
ও এই শহরের নামকরা মেথড টিচার। আজ থেকে ও তোকে পড়াবে। নূপুর হেডফোন খুলে আরিয়ানের দিকে তাকিয়ে একটা অপকার হাসি দিল। বাবা এই শুকনা কাঠি আমাকে পড়াবে? ও নিজে অঙ্ক বোঝে তো? দেখতে তো মনে হয় সারাদিন শুধু তেঁতুল জল খায়। আরিয়ান এক মুহূর্তের জন্য নড়ল না। সে নূপুরের খাতাটা টেনে নিল, তারপর শান্ত গলায় বলল, আপনার মেয়ের পড়াশোনার লেভেল তো দেখছি ড্রেনের পানির নিচে। মফিজ সাহেব, আপনি বাইরে যান, আমি এই পাগলির চিকিৎসা শুরু করছি। নূপুর রেগে গেল। আপনি আমাকে পাগলি বললেন? আপনি জানেন আমি কে? তুই কে সেটা জানার দরকার নেই। তুই যে একটা মস্ত বড় গাধি সেটা তোর খাতা বলছে। এই যে খাতার পাতায় আইসক্রিমের ছবি এঁকেছিস, এটা কি অঙ্কের সূত্র? আজ থেকে তোর সব ঢং বন্ধ, এই অঙ্কটা কর। মাই গড ইয়ো, আপনি আমাকে তুই করে বলছেন? প্রথম দেখাতে কেউ তুই বলে? আমি বলি, কথা কম, তাল বাহানা করে লাভ নেই। আঙ্কেল আমাকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, এখন আমার দায়িত্ব শেষ করেই যাব। নে, অঙ্ক শুরু কর। এরপর থেকে রোজ আরিয়ান নূপুরকে অঙ্ক করাতো। নূপুরের তো মোটো ভালো লাগতো না সেটা। নূপুর আরিয়ানকে বিরক্ত করার জন্য নানা চেষ্টা করত। কখনো কফিতে বেশি লবণ দিয়ে দিত, কখনো পড়ার সময় ইচ্ছে করে টেবিলের নিচে আরিয়ানের পায়ে লাথি মারত। কিন্তু আরিয়ান ছিল পাথরের মতো। সে উল্টো নূপুরকে এত পড়া দিত যে নূপুর কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়তো। একদিন নূপুর ঠিক করলো সে আরিয়ানের উপর প্রতিশোধ নেবে। সে আরিয়ানের সাইকেলের টায়ার পাংচার করে দিল। আরিয়ান সাইকেল নিয়ে বের হতে গিয়ে দেখলো হাওয়া নেই। সে ফিরে এসে নূপুরকে বলল, টায়ারের হাওয়া বের করেছিস তো কি হয়েছে? এবার তুই আমাকে সাইকেলের পেছনে বসিয়ে পুরো এলাকা ঘোরাবি, এটাই তোর শাস্তি। নূপুর আসলে আরিয়ানকে পেছনে বসিয়ে সাইকেল চালাতে হয়েছিল। সেই থেকে নূপুর মনে মনে ঠিক করেছিল, এই লোকটাকে যদি কোনোদিন জব্দ করতে পারি তবে আমার শান্তি। কিন্তু নিয়তির পরিহাস, সেই জম মাস্টারই এখন আমার বাসর ঘরের সঙ্গী। আরিয়ান আর নূপুরের সম্পর্কটা ছিল সাপে নেউলে। কিন্তু এই কসাই মাস্টার আর ফাঁকিবাজ ছাত্রীর বিয়েটা হলো কিভাবে, সেটাই জানি চলুন। রূপনগরের গলিগুলোতে তখন আমের দিন, কিন্তু নূপুরের জীবনে তখন শুধু অঙ্কের বিষাদ। মফিজ সাহেবের ড্রয়িং রুমে তখন আরিয়ান স্যারের পদধূলি পড়ল। তখন কেউ জানতো না যে এই যমরাজ আর এই বাদ্রিনীর লড়াই একদিন বাসর ঘর পর্যন্ত গড়াবে। বাসর রাতের ওই জ্যামিতি বক্সের আতঙ্ক তো স্রেফ ট্রেলার ছিল। আসল সিনেমা শুরু হয়েছিল ওই পড়ার টেবিলের ধুলোবালি থেকেই। চলুন টাইম মেশিনে চড়ে একটু অতীতে ফিরে যাওয়া যাক, যখন আরিয়ান ছিল কসাই স্যার আর নূপুর ছিল পাগলি স্টুডেন্ট। নূপুরের সকালটা শুরু হতো আরিয়ানকে মনে মনে 7টা গালি দিয়ে। মেয়েটা বড় হয়েছে ঠিকই, কিন্তু বুদ্ধি এখনও সেই প্রাইমারি স্কুলে আটকে আছে। তার জীবনের মূল উদ্দেশ্য দুটো: এক, সারাদিন দামি আইসক্রিম আর চটপটি খাওয়া; 2, আরিয়ান স্যারকে কীভাবে হার্ট অ্যাটাক করানো যায় তার ফন্দি আটা। পড়ার সময় হয়েছে বিকেল 4টে। নূপুর তার ঘরে বসে আয়নার সামনে মুখ ভেঙ্গাচ্ছিল। ঠিক তখনই নিস্তলে আরিয়ানের সেই কর্কশ গলার আওয়াজ পাওয়া গেল, মফিজ সাহেব, আপনার গুণবতী কন্যা কি এখনো রূপচর্চায় ব্যস্ত, নাকি পড়তে আসার সাহস সঞ্চয় করছে? নূপুর দাঁত কিরমির করে নিচে নামলো। ডাইনিং টেবিলের এক কোণায় আরিয়ান বসে আছে, পরনে ইস্ত্রি করা ফিটফাট শার্ট, চোখে সন্দেহভাজন চশমা। পাশে দাঁড়িয়ে আছে রতন মিয়া। রতন মিয়া হলো মফিজ সাহেবের বহু পুরনো কাজের লোক, যার কাজ হলো পড়ার সময় নূপুরকে পাহারা দেওয়া আর আরিয়ানকে চা নাস্তা দেওয়া। রতন মিয়া আবার একটু কানে কম শোনে আর ভুল কথা বলতে ওস্তাদ। এই যে নূপুর ম্যাডাম, গতকালের হোমওয়ার্কের খাতাটা বের করুন। আশা করি খাতাটা এবার ইঁদুরে খাইনি বা বন্যায় ভেসে যায়নি। খাতা তো চুরি হয়ে গেছে স্যার। গতকাল রাতে একদল ডাকাত এসেছিল। তারা আলমারি না ভেঙে শুধু আমার অঙ্ক খাতাটা নিয়ে গেছে। তারা মনে হয় অঙ্কে খুব দুর্বল ছিল। আরিয়ান চশমাটা নাকের ডগায় নামিয়ে আনলো। ডাকাতেরা তোর খাতা নিয়েছে? তারা কি আত্মহত্যা করতে চেয়েছিল? তোর খাতার লেখা দেখলে তো যমরাজও দিক ভুল করে ফেলবে। আর তোদের বাসায় ডাকাত আসছে, ইয়ার কি করছিস আমার সাথে তুই? আপনি আমাকে পচাচ্ছেন কেন? আমার হাতের লেখা তো মুক্তার মতো।
আপনি তো নিজেই অন্ধ, তাই দেখতে পান না। মুক্তা, তোর হাতের লেখা দেখলে মনে হয় একটা মাকড়সা কালিতে ডুবে খাতায় কুস্তি লড়েছে। রতন মিয়া, এই পাগলিকে এক কাপ কফি দিয়ে জানতো, ওর মাথার গোবরগুলো মনে হয় একটু তাজা করা দরকার। রতন মিয়া পাশ থেকে চেঁচিয়ে বলল, কি বলেন স্যার? নূপুর আমাজানকে গোবরের মাজা ঘষতে দেব? সে তো কাঁচের মেয়ে স্যার, গোবর ধরলে তো বেহুশ হবে। দাঁড়ান স্যার, কফি আমি নিয়ে আসছি, আপনার জন্য স্পেশাল কফি। নূপুর রান্নাঘরে গিয়ে কফির কাপে 3 চামচ কফির সাথে আধা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চিমটি লবণ মিশিয়ে দিল। সে হাসতে হাসতে কাপটা এনে আরিয়ানের সামনে রাখলো। নিন স্যার, আপনার প্রিয় কড়া কফি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আরিয়ান 1 চুমুক দিল। তার চোখ দুটো মুহূর্তের মধ্যে বড় হয়ে গেল। গলার নলি দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা নামছে। ঠিক কিন্তু আরিয়ান অদ্ভুত, সে মুখ দিয়ে একটা শব্দ করল না। শান্তভাবে কাপটা নামিয়ে রেখে নূপুরের দিকে তাকালো। কফিটা চমৎকার হয়েছে নূপুর, তবে তোর অঙ্কের জ্ঞানের মতোই এতে চিনি কম আর ঝাল বেশি। এক কাজ কর, এই পুরো কাপটা তুই এখন শেষ করবি আমার সামনে বসে। কি? আমি কেন খাবো? ওটা তো আপনার জন্য। আরিয়ান টেবিলে সজোরে থাপ্পড় মেরে বলে, আমি শিক্ষক, আমার আদেশ পালন করাই তোর ধর্ম। খা, এখনই খা। নূপুর ভয়ে কাঁপতে কাঁপতে নিজে বানানো সেই বিষাক্ত কফি গিলতে শুরু করলো। চোখে পানি চলে এলো তার। আরিয়ান নির্বিকার মুখে বলল, দেখলি তো, নিজের গর্তে নিজেই পড়লি। এবার খাতা বের কর, বীজগণিত শুরু হবে। নূপুরের পাশের বাসায় থাকে ললিতা খালা। ললিতা খালা হলেন এলাকার সিআইডি। কার সাথে কার বিয়ে হচ্ছে, কার মেয়ে কার সাথে টিউশনি পড়ছে, সব তার নখ দর্পণে। তিনি মাঝে মধ্যে জানালা দিয়ে উকি মেরে আরিয়ান আর নূপুরের পড়া দেখেন। সেদিন ললিতা খালা দেওয়ালের ওপার থেকে চেঁচিয়ে বললেন, ওহো মাস্টার সাহেব, মেয়েটাকে এত বকবেন না, বয়স হচ্ছে তো, কদিন বাদে তো বিয়াই দিবেন। এত অঙ্ক শিখিয়ে কি হবে, রুটি বেলতে পারলেই হলো। আরিয়ান জানালা দিয়ে মুখ বের করে বলল, ললিতা খালা, রুটি গোল হওয়ার জন্যেও জ্যামিতিক জ্ঞান লাগে। আপনার রুটি তো শুনেছি মানচিত্রের মতো হয়, তাই আপনি বুঝবেন না। ললিতা খালা রেগে গিয়ে গজগজ করতে করতে চলে গেলেন। নূপুর হাসতে হাসতে টেবিলের নিচে গড়িয়ে পড়ল। হাসি বন্ধ কর। এই যে প্রশ্ন, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, এটা কর। স্যার, পিতার বয়স দিয়ে আমার কি কাজ? আমার বাবার বয়স তো আমি জানি, আর আমার তো কোনো পুত্র নেই, তাহলে এই অঙ্ক কেন করব? তোর পুত্র যখন হবে তখন সে তোর আইকিউ দেখে নিশ্চিত বনবাসে যাবে। এখন চুপচাপ অঙ্ক কর, না হলে এই চশমা দিয়ে তোকে এমনভাবে দেখব যে তুই ভস্ম হয়ে যাবি। আরেকদিনের কথা বলি। একদিন বৃষ্টির বিকেলে আরিয়ান তার পুরনো সাইকেল নিয়ে নূপুরদের বাসায় এলো। নূপুর জানতো আরিয়ানের সাইকেলটা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সে ঠিক করলো আজ এই সাইকেলটার একটা গতি করতেই হবে। পড়ার ফাঁকে নূপুর বাথরুমে যাওয়ার নাম করে বাইরে এলো। পকেট থেকে একটা বড় পেরেক বের করে পেছনের চাকার টায়ার কষে এক গুঁতো দিল। ফুস করে হাওয়া বেরিয়ে গেল। নূপুর বিজয়ী হাসি দিয়ে আবার টেবিলে গিয়ে বসলো। পরে শেষে আরিয়ান যখন বের হতে যাবে, সে দেখলো চাকা একদম মাটির সাথে মিশে আছে। আরিয়ান শান্তভাবে নূপুরের দিকে তাকালো। নূপুর, সাইকেলের টায়ারে পেরেক মারলে যে অঙ্কের মার্কস বাড়বে না, এটা কি তুই জানিস? নূপুর নিষ্পাপ চেহারা করে বলে, আমি কি করে জানবো স্যার? আমি তো ভেতরে ছিলাম, হয়তো কোনো পাপিষ্ঠ আত্মা এই কাজ করেছে। হ্যাঁ, পাপিষ্ঠ আত্মা তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। শোন, সাইকেলটা ঠিক করার দোকান এই গলি থেকে 2 মাইল দূরে। তুই এখন ছাতা মাথায় দিয়ে আমার সাইকেলটা ঠেলে নিয়ে যাবি, আর আমি তোর পেছনে হাঁটবো। এটাই আজকের এক্সট্রা ক্লাস। নূপুর হাঁ করে তাকিয়ে রইল। আমি মেয়ে মানুষ, আমি কেন সাইকেল ঠেলবো? নারী পুরুষ সমান অধিকার। তুই আমার সাইকেলের হাওয়া বের করেছিস, এখন তুই ওটা গড়িয়ে নিয়ে যাবি। হাঁটা শুরু কর। নূপুর বুঝলো আর ঢং করে লাভ নেই, সে ধরা পড়ে গেছে। পুরো রূপনগর দেখলো বৃষ্টির মধ্যে নূপুর কাদা মাখামাখি হয়ে সাইকেল ঠেলছে, আর আরিয়ান সাহেব
ছাতা মাথায় দিয়ে আশ করে তার পেছনে হাঁটছেন। ইতিমধ্যে আরিয়ান বলছেন, স্পিড বাড়াও নূপুর, সমবেগের অঙ্কটা কি ভুলে গেলে? নূপুর মনে মনে কসম খেলো। এই লোকটাকে আমি ছাড়বো না। বিয়ের বয়স হলে আমি বাবাকে বলবো এই জমদূতের সাথে যেন আমার বিয়ে না দেয়, কিন্তু আমি যদি ওকে নিজের জালে ফাঁসাতে পারি, ও যদি আমার প্রেমে পড়ে যায়, তখন তো আমি ওকে নাচাবো। নূপুরের মাথায় তখন দুষ্টু বুদ্ধির পোকা নাড়াচাড়া শুরু করলো। সে ভাবলো আরিয়ানকে পচাতে হলে আগে ওকে বস বানাতে হবে, তারপর সুযোগ বুঝে ল্যাং মারতে হবে। কিন্তু সে জানতো না আরিয়ান সাহেব তার চেয়েও বড় খেলোয়াড়। কিছুদিন পর গলিগুলোতে এখন কদম ফুলের গন্ধে বাতাস ভারী। বৃষ্টির দিন মানেই বাঙালি খিচুড়ি আর ইলিশ মাছের ঘ্রাণ, কিন্তু নূপুরের কাছে বৃষ্টির দিন মানেই হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর যন্ত্রণাদায়ক হাহাকার। মফিজ সাহেবের বাড়িতে আরিয়ান স্যারের সাইকেলে সেই ঘন্টিটা যখন বাজে, নূপুরের মনে হয় ওটা কেন সাইকেলের বেল নয়, ওটা ওর ফাঁসির মঞ্চের শেষ ঘন্টার ধ্বনি। চলুন সেই উন্মাদনার দিনগুলোতে আরেকটু গভীরে ডুব দেওয়া যাক। নূপুর এখন ক্লাস 12-এ। একটু আধটু টাগর হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজল মাখার চোখ দেখে নিজেই মুগ্ধ হয়, কিন্তু তার সেই মুগ্ধতা কর্পূরের মতো উড়ে যায় যখন সে দেখে পড়ার টেবিলে আরিয়ান সাহেব বসে বসে তার অঙ্ক খাতাটা এমনভাবে কাটাকুটি করছেন যেন ওটা কোনো খাতা নয়, বরং খুনের আলামত। সেদিন আরিয়ান স্যার একটু অন্যরকম মেজাজে এলেন। পরনে কালো রঙের ফিটফাট টি শার্ট, হাতাটা একটু গোটানো। তাকে দেখতে আজ বেশ হিরো হিরো লাগছে। নূপুর জানালার আড়াল থেকে দেখে মনে মনে ভাবল, কসাইটার বডি তো খারাপ না। আজ একটু রোমান্টিক ঢং করে দেখি তো, কসাই কি গলে নাকি পাথরের মতো থাকে। নূপুর পড়ার ঘরে ঢুকলো খুব ধীর পায়ে। পরনে একটা হালকা নীল রঙের জামা, চুলে একটা বেলি ফুলের মালা জড়িয়েছে। সে পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে একটু নাটকীয়ভাবে হাই তুলল। আরিয়ান খাতা থেকে মুখ না তুলে বলে, হাই তোলা শেষ হলে বসুন ম্যাডাম। আর চুলের ওই বাগানটা কি আজ অঙ্ক খাতার উপর বিসর্জন দেবেন নাকি পড়ার ইচ্ছা আছে? আপনি না আজ তো একটা আনরোমান্টিক পাথর। দেখুন তো বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে। এই দিনে কেউ অঙ্ক করে? কত সুন্দর একটা গান গাওয়া যেত, খিচুড়ি খাওয়া যেত। গান গাওয়া যেত? তোর ওই কর্কশ গলায় গান শুনলে তো আকাশের মেঘগুলো ভয় শুকিয়ে যাবে। আর খিচুড়ির কথা বলছিস? রতন মিয়া, এই পাগলিটাকে এক বাটি মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে জানতো, খিচুড়ি খেলে ওর পেটে আবার গ্যাসের সমস্যা হবে, তখন পড়াশোনা বাদ দিয়ে বাথরুমে দৌড়াবে। রতন মিয়া পাশ থেকে চেঁচিয়ে বলল, কি বললেন স্যার? নূপুর আমাজনকে বাসর ঘরে পৌঁছে দেব? আরে বিয়ে তো ঠিক হয়নি এখনো। নূপুর রাগে ফেটে পড়ল। রতন চাচা, আপনি কি কানে একদমই শোনেন না? স্যার মুড়ি চেয়েছেন, মুড়ি। আরিয়ান মুচকি হাসল। দেখলি তো, তোর চারপাশের মানুষগুলাও তোকে কোনো না কোনোভাবে বাসর ঘরে পাঠাতে চায়, কিন্তু আমি তোকে পাঠাবো পরীক্ষার হলে। এই নে, লিমিটের অঙ্কটা কর। পড়ানোর মাঝে ললিতা খালা আবার হাজির। তিনি এবার হাতে এক বাটি পিঠা নিয়ে এসেছেন। দেওয়ালের ওপার থেকে তিনি উকি মারলেন। ও মা, মাস্টার তো আজ কালো জামা পরেছে, একদম বরযাত্রীর মতো লাগছে গো। নূপুর, ও নূপুর, তোর এই মাস্টারের কি বিয়ে ঠিক হয়েছে? নূপুর আর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, না খালা, ওনাকে বিয়ে করবে কোন অভাগী? সারাদিন তো শুধু এক্স ওয়াই নিয়ে পড়ে থাকে। ওনার বউ তো হবে কোনো ক্যালকুলেটর। খালা, আপনার পিঠাটা কি পাথরের মতো শক্ত? গতবার খেয়ে তো আমার দাঁত নড়বড়ে হয়ে গিয়েছিল, এবার কি দাঁত পুরোপুরি ফেলে দেওয়ার ইচ্ছা? ললিতা খালা মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। নূপুর ভাবলো এটাই সুযোগ। সে আরিয়ানের একটু কাজ ঘেঁষে বসলো। স্যার, আপনার কি আসলেও কোনো প্রেমিকা নেই? ওই যে গত সপ্তাহে একটা মেয়ে আপনাকে ফোন করেছিল, ওটা কে? ওটা আমার স্টুডেন্ট ছিল। তোর মতো গাধি না, ও গোল্ডেন A+ পেয়েছে। এখন একটু দূরে সর, তোর গায়ের ওই বেলি ফুলের গন্ধে আমার অ্যালার্জি হচ্ছে, মাথা ধরে যাচ্ছে আমার। বেলিতে অ্যালার্জি? আপনি তো মানুষ না, আপনি একটা ভিন গ্রহের প্রাণী। আপনার কি কোনো অনুভূতি নেই? অনুভূতি আছে। তোর খাতার এই ভুল অঙ্কগুলো দেখলে আমার হার্টে ব্যথা হয়। সেই অনুভূতির মর্যাদা দিয়ে
এই ফাংশনের মান বের কর। দূর যা, রোবট একটা। নূপুর ঠিক করলো আজ আরিয়ানকে জব্দ করার জন্য এক চরম চাল চালবে। মফিজ সাহেবের বাড়ির পেছনে একটা ছোট্ট পুকুর আছে। পুকুরের পাড়টা খুব পিচ্ছিল। নূপুর জানতো আরিয়ান পড়া শেষ করে ওই পথ দিয়েই বের হবে, কারণ ওটা শর্টকাট। নূপুর চুপি চুপি পুকুর পাড়ে গিয়ে একটু সাবান পানি ঢেলে দিল, মনে মনে হাসলো। আজ যখন আছাড় খেয়ে পুকুরে পড়বেন তখন বুঝবেন রোম্যান্স কারে কয়। পড়া শেষ হলে আরিয়ান তার ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। আর আজ তোকে অনেক পড়া দিয়েছি, কাল যদি একটাও ভুল হয় তবে কান ধরে উঠবস করাবো। এখন আসছি। আরিয়ান সাইকেল নিয়ে পুকুর পাড়ের দিকে এগোলো। নূপুর জানালার পাশে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে, কিন্তু আরিয়ান হঠাৎ পুকুর পাড়ে গিয়ে থমকে দাঁড়ালো। সে নিচু হয়ে মাটিটা পরীক্ষা করলো, তারপর পিছনে ফিরে নূপুরের দিকে তাকে হাতছানি দিল। নূপুর, এদিকে আয় তো, একটা জিনিস দেখে যা। নূপুর ভাবলো ধরা পড়ে গেল নাকি, সে ভয়ে পুকুর পাড়ে গেল। কি হয়েছে স্যার? এই দেখ, এখানে কে যেন সাবান পানি ফেলেছে। তুই কি জানিস সাবান পানির ঘর্ষণ বা ফ্রিকশন কত কম হয়? তুই তো ফিজিক্সেও কাঁচা। এক কাজ কর, তুই এই পিচ্ছিল জায়গা দিয়ে হেঁটে ওপারে যা তো, দেখি তুই পড়ে যাস কিনা। আমি কেন যাব? আমি তো জানি এখানে পিচ্ছিল। অজুহাত দিস না। তুই যদি পড়ে যাস তবে আমি বুঝবো তোর মাধ্যাকর্ষণ বলের জ্ঞান কম। যা। আরিয়ান নূপুরের হাত ধরে হালকা একটা ধাক্কা দিল। নূপুর পা পিছলে ও মা গো! বলে চিৎকার দিয়ে সরাসরি পুকুরের হাঁটু পানিতে গিয়ে পড়ল ঝপাত। আরিয়ান পুকুর পাড়ে দাঁড়িয়ে হো হো করে হাসতে লাগলো। তার হাসির শব্দে গাছের পাখিগুলো উড়ে গেল। দেখলি তো, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেরই পড়তে হয়। তুই তো এখন আস্ত একটা তোকে তো এখন আস্ত একটা জলহস্তি লাগছে। যা, এবার স্নান করে আয়। তবে মনে রাখিস, পুকুরের পানি দিয়ে অঙ্ক ধুয়ে ফেললে চলবে না। নূপুর ভেজা কাপড়ে পুকুর থেকে উঠে এলো। রাগে তার শরীর কাঁপছে। সে কাদামাখা হাতে আরিয়ানের পরিষ্কার কালো টি শার্টে একটা বিশাল চাপ দিয়ে দিল। আপনি একটা রাক্ষস, আপনি আমাকে ধাক্কা দিলেন। টি শার্টটা নষ্ট করলি? ঠিক আছে, কাল থেকে আমি যখন পড়াতে আসবো তুই নিজে দাঁড়িয়ে থেকে আমার কাপড় ধুয়ে দিবি। এটাই তোর শাস্তি। নূপুর থতমত খেয়ে গেল। আমি আপনার কাপড় ধোবো? আমি কি আপনার চাকরানি? চাকরানি না, তুই আমার অবাধ্য ছাত্রী। অবাধ্য ঘোড়াকে কবজা করতে চাবুক লাগে, আর তোকে কবজা করতে শাস্তি লাগে। এখন ঘরে যা, আর ঠান্ডা লেগে গেলে আবার পড়ার বাহানা করবি। নূপুর ভেতরে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, এই লোকটাকে যদি আমি কোনোদিন আমার পায়ের নিচে না আনছি, তবে আমার নামও নূপুর না। বিয়ের বয়স হোক, তখন আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যে এই মাস্টারকে তুড়ি মেরে উড়িয়ে দিবে। না, একে বিয়ে করার প্ল্যান বাদ। একটা খারুস এটা। কিন্তু নূপুর জানতো না মফিজ সাহেব অলরেডি মনে মনে ঠিক করে রেখেছেন, এই পাগলি মেয়েকে যদি কেউ সামলাতে পারে তবে সেই হলো এই কসের মাস্টার আরিয়ান। সেদিন রাত 12টা। নূপুর বিছানায় শুয়ে ভাবছিল আরিয়ানকে একটা মিসড কল দিয়ে বিরক্ত করবে। সে আরিয়ানের নাম্বার সেভ করেছে যমরাজ 2.0। কল দিতে আরিয়ান রিসিভ করলো। হ্যালো নূপুর, এত রাতে কি? অঙ্কের কোনো সূত্র মাথায় ঢুকেছে নাকি আবার পুকুরে পড়ার স্বপ্ন দেখছিস? স্যার, আমি ঘুমাতে পারছি না। ঘুম আসছে না? তার মানে ডিনারে বেশি খেয়েছিস। যা, 2 গ্লাস জল খেয়ে 3 বার নামতা পর ঘুম চলে আসবে। আর হ্যাঁ, এত রাতে ফোন করে আমাকে রোমান্টিক ঢং দেখানোর চেষ্টা করিস না। তোর ওই ঢং সামলানোর জন্য আমার কাছে কোনো অ্যান্টিবায়োটিক নেই। আপনি আসলে একটা অমানুষ। আমি ভাবলাম একটু কথা বলবো। কথা বলার জন্য তোর ওই রতন মিয়া আছে। আমাকে শুধু পড়ার সময় পাবি। এখন ফোন রাখ। কাল যদি ত্রিকোণমিতি ভুল হয় তবে ডাবল পানিশমেন্ট। গুড নাইট পাগলি।
ফোনটা কেটে গেল। নূপুর বালিশে মুখ গুজে পা ছুটতে লাগলো। কেন জানি আরিয়ানের এই রুক্ষ স্বভাবটাই নূপুরকে একটু একটু করে টানে, কিন্তু সে সেটা নিজের কাছেও স্বীকার করতে চায় না। সেদিন আরিয়ান পড়াতে আসেনি। নূপুর খুব খুশি মনে বারান্দায় বসে ললিতা খালার সাথে কার ছেলের কার সাথে পালিয়েছে সেই গল্প শুনছিল। ঠিক তখনই মফিজ সাহেব ঘরে ঢুকলেন। তার মুখ আজ বড্ড গম্ভীর, হাতে একটা মিষ্টির প্যাকেট। নূপুর, এই দিকে আয়, একটা জরুরি কথা আছে। নূপুর মিষ্টির প্যাকেট দেখে ভেবেছিল বাবা বোধহয় তার টেস্ট পরীক্ষার রেজাল্টের শোক ভুলতে আগেই মিষ্টি এনেছে। সে হাসি মুখে এগিয়ে এলো। কি বাবা, আবার কার বিয়েতে যাব? ড্রেস কিনতে হবে কিন্তু। অন্য কারো বিয়ে নয় মা, তোর বিয়ে। আর ছেলেটা আমি ঠিক করে ফেলেছি। ছেলেটা শিক্ষিত, মার্জিত এবং তোকে একদম হাতের তালুর মতো চেনে। ছেলেটা হলো আরিয়ান। নূপুরের হাতের আইসক্রিমটা সশব্দে মেঝেতে পড়ে গেল। সে কিছুক্ষণ হাঁ করে বাবার দিকে তাকিয়ে রইল, যেন বাবা বাংলা ভাষা না বলে হিন্দি ভাষা কিছু বলেছেন। ওই কসাই, ওই যমরাজ, ওই জ্যামিতি বক্সের সাথে আমার বিয়ে? বাবা, তুমি কি আমার বাবা নাকি আমার সৎ বাবা? ও আমাকে বিয়ের পর ভাত খেতে দেবে না, শুধু লঘিষ্ঠ গরিষ্ঠ গলিয়ে মারবে। আমি রাজি না। রাজি তো হতেই হবে। আরিয়ান রাজি হয়েছে। ও বলেছে তোকে ও মানুষ করে ছাড়বে। পরের দিন আরিয়ান পড়াতে এলো। নূপুর আজ পড়ার টেবিলে বসেনি। সে একটা ঝাঁটা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে রইল। আরিয়ান আসতে নূপুর আক্রমণাত্মক ভঙ্গিতে রুখে দাঁড়ালো। খবরদার মাস্টার সাহেব, এক কদমে গোবেন না। আমার বাবা পাগল হয়েছে বলে কি আপনিও পাগল হয়েছেন? আপনি আমাকে বিয়ে করবেন কোন সাহসে? আরিয়ান শান্তভাবে ব্যাগ থেকে বই বের করতে করতে বলে, সাহস অনেক লাগে রে নূপুর। তোর মতো একটা গোবর গণেশকে সারা জীবন সহ্য করা কোনো বীরত্বের চেয়ে কম নয়। তোকে বিয়ে করেছি দেশপ্রেম থেকে, যাতে অন্য কোনো নির্দোষ ছেলের জীবন তোর হাতে নষ্ট না হয়। পচাবেন না। আমি কি দেখতে খারাপ? কত ছেলে আমার পেছনে লাইন দেয়। লাইন দেয় তোকে দেখার জন্য, তোর বোকামি দেখে বিনোদন পাওয়ার জন্য। এখন চুপচাপ বস, লসাগু গসাগু কর। বিয়ের আগে অন্তত এইটুকু তো শেখ, যাতে বাজারের হিসাবটা ভুল না করিস। আমি বিয়ে করবই না। আমি দরকার হলে অনশন করব। এই বাড়ি থেকে আপনার সাইকেল নিয়ে পালিয়ে যাব। অনশন করবি? খুব ভালো কথা। এমনিতেও তোর ওজন বেড়েছে, একটু ডায়েটিং হবে। আর সাইকেল নিয়ে পালাবি? আমার সাইকেলের চেনে তো আমি আগেই তালা দিয়ে রেখেছি। এখন বস। নূপুর বুঝলো এদের কিছু দিয়ে মানানো যাবে না। সে ঠিক করলো সে এবার বড় ধরনের নাটক করবে। সে রতন মিয়াকে ডেকে চুপি চুপি বলল, রতন চাচা, ওই যে তেলাপোকা মারার ওষুধ আছে না, ওটা আমাকে দাও, আমি খেয়ে মরে যাব। রতন মিয়ার কানে কম শুনে সে ভাবল নূপুর আচার খাওয়ার ওষুধ হজমি চেয়েছে। সে নূপুরকে এক প্যাকেট হজমি এনে দিল। নূপুর সেটা না দেখেই একটা কাচের বোতলে ভরে আরিয়ান যখন পড়তে বসলো তখন তার সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান স্যার, আপনি যদি এই বিয়ে বাতিল না করেন তবে এই দেখুন, আমি বিষ খেয়ে প্রাণ দেব। আরিয়ান ভুরকুচকে বোতলের দিকে তাকালো। সে বুঝতে পেরেছে ওটা আসলে কি। বিষ খাবি? বেশ তো, খা। তোর মতো একটা জ্যান্ত বিপদ পৃথিবী থেকে কমলে গাছপালা বেশি অক্সিজেন পাবে। খা, একবারে সবটুকু খা। নূপুর অবাক। আরিয়ান তাকে আটকাচ্ছে না। রাগের মাথায় নূপুর পুরো বোতলের হজমে মুখে ঢেলে দিল। খার পর সে বিছানায় শুয়ে হাত পা ছুটতে লাগলো। ও মাগো, আমি মরে যাচ্ছি, পেট জ্বলছে। রতন মিয়া পাশ থেকে চেঁচিয়ে বলল, আম্মাজান, অত লাফাচ্ছেন কেন? ওটা তো বিষ না, ওটা হাজমোলা, হজম ভালো হবে। আরিয়ান হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম। দেখলি তো, তোর বিষ খাওয়াতেও ভেজাল। এখন হজম যখন হয়েই গেছে, তখন এই জটিল অঙ্কটা হজম কর। নূপুর কাঁদতে শুরু করলো। বিয়ের কথা পাড়ায় চাউর হতে ললিতা খালা আর গোয়েন্দা নেটওয়ার্ক নিয়ে হাজির হলেন। তিনি নূপুরের জানালার সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, ওরে নূপুর, তোর কপাল তো দেখি খুলে গেল রে। মাস্টারের ঘর করতে যাবি, সারা দিন খাতা কাটবি আর টাকা গুনবি। তবে সাবধানে থাকিস, মাস্টাররা কিন্তু খুব কিপটে হয়। খালা, আপনি কি আগুন দিতে এসেছেন?
ওই লোকটা কিপটে না, ওটা একটা দানব। ও বিয়ের দিন বোরহানের বদলে অঙ্কের জল খাওয়াবে। ঠিক তখনই আরিয়ান পাশ থেকে বলল, ঠিকই বলেছিস নূপুর, বিয়ের মেনুতে আমি জ্যামিতিক ডিজাইনের রুটি রাখবো আর ডাল দেব একদম পাতলা, যাতে তুই ওটাতে নিজের বোকামির প্রতিফলন দেখতে পাস। নূপুর রাগে ললিতা খালার দিকে একটা বালিশ ছুঁড়ে মারল, যা গিয়ে লাগলো আরিয়ানের চশমায়। আরিয়ান চশমাটা ঠিক করতে করতে বলে, লক্ষ্যভেদ ভালো, কিন্তু অঙ্কে তোর লক্ষ্য সবসময় জিরো কেন? বিয়ের শপিংয়ে গিয়ে যখন দামাদামি করবি তখন দোকানদার তোকে ঠকাবে আর আমি পেছনে দাঁড়িয়ে হাসবো। বিয়ের আগের রাতে নূপুর একা ছাদে বসে কাঁদছিল। সে আসলে আরিয়ানকে ভয় পায় না, বরং আরিয়ানের ওই গাম্ভীর্যের সামনে নিজেকে খুব ছোট মনে করে। সে ভাবলো আরিয়ান নিশ্চয়ই তাকে ভালোবাসে না, শুধু বাবার কথাই বিয়ে করছে। আর সে তার হবু বরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, যে হবু বর তাকে ভালোবাসবে, কিন্তু আরিয়ান তেমনই না যেমন সে চায়। এটা ভেবেই তার মন খারাপ। হঠাৎ ছাদে আরিয়ানের পায়ের শব্দ পাওয়া গেল। নূপুর চোখের জল মুছে গম্ভীর হয়ে বসল। আবার কেন এসেছেন? কাল তো বিয়ের আসরেই দেখা হবে। আরিয়ান এবার আর কথা বলল না। সে নূপুরের পাশে গিয়ে বসলো। পকেট থেকে একটা ক্যাডবেরি বের করে নূপুরের দিকে বাড়িয়ে দিল। বিষ খাওয়া শেষ হলে এবার এটা খা, মিষ্টি খেলে বুদ্ধি বাড়ে। আপনি আমাকে বিয়ে করছেন কেন? আমি তো আপনার যোগ্য না, আমি তো কিছুই পারি না। তুই কিছু পারিস না বলেই তো আমি আছি। সারা জীবন তোকে শাসন করার মানুষটা যদি আমি না হই, তবে তো তুই দুনিয়াটাকেই গোল্লায় পাঠিয়ে দিবি। তুই পাগলি হতে পারিস নূপুর, কিন্তু আমার এই নীরস জীবনে তোর এই বোকামিগুলোই একমাত্র এন্টারটেইনমেন্ট। নূপুর অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। এই প্রথম আরিয়ান তাকে পাগলি বলে পচালো না, বরং একটা অদ্ভুত টান দিয়ে বলল। নূপুর মনে মনে ভাবল, তার মানে কি কসাইটাই মনেও দয়া মায়া আছে? কিন্তু পরক্ষণেই আরিয়ান বলে উঠল, তবে মনে রাখিস, বিয়ের পর কিন্তু বাসর রাতেও তোর হোমওয়ার্ক চেক করব। পালানোর পথ নেই। নূপুর আবার চিৎকার করে উঠল। আপনি একটা অমানুষ, আমি এই বিয়ে ভেঙে দিব। পরের দিন মফিজ সাহেবের বাড়ির গেটে আজ লাল নীল বাতির ঝিলিক, আর গেটের সামনে সেই পরিচিত সাইকেলটা নয়, বরং সাজানো এক ধবধবে সাদা গাড়ি। আরিয়ান আজ পরের সাজে, কিন্তু তার চেহারার চশমাটা আজও সেই একই রকম তীক্ষ্ণ। অন্যদিকে নূপুর আজ লাল বেনারসিতে মোড়ানো এক মূর্তিমান আতঙ্ক। যে বিয়ের কথা শুনে সে অনশন করেছিল, সে বিয়ের পিড়িতেই আজ তাকে বসতে হয়েছে। তবে নূপুরের মনে আজ এক চরম পরিকল্পনা। বাসর রাতেই সে এমন এক নাটক করবে যে আরিয়ান স্যার তার কান ধরে মাপ চাইবে। বিয়ের অনুষ্ঠান ছিল দেখার মতো। ললিতা খালা থেকে শুরু করে রতন মিয়া সবাই আজ ব্যস্ত। আরিয়ানের যৌথ পরিবার আজ পুরো মফিজ সাহেবের বাড়ি দখল করে নিয়েছে। আরিয়ানের বড় ভাই আদিল সাহেব, যিনি সারাক্ষণ গম্ভীর থাকার চেষ্টা করেন, তিনি বইয়ের ভয়ে তটস্থ, এবং তার জাতজাল বউ শাইলা ভাবি, সাথে আছে আরিয়ানের আদুরে কিন্তু তেদর ছোট বোন মিতু। বিয়ের পিড়িতে যখন আরিয়ান আর নূপুর সামনাসামনি বসলো, তখন কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। নূপুর ঘোমটার আড়াল থেকে আরিয়ানকে একটা বিচ্ছিরি ভেঙচি কাটলো। যা বলে তা ঠিকঠাক উচ্চারণ করিস নূপুর, এখানে কাটাকুটি করার সুযোগ নেই। ভুল করলে কিন্তু রিপিট দিতে হবে। আপনি কি কবুল পড়ার সময়ও অঙ্ক করবেন? থামুন তো, আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে আপনার এই গরম নিঃশ্বাসে। বিয়ের কাজ শেষ হলো। নূপুরকে যখন আরিয়ানের বাড়িতে বিদায় দেওয়া হলো, মফিজ সাহেব ডুকরে কেঁদে উঠলেন। রতন মিয়াও কানে কম শুনে কান্নাকাটি করতে করতে বলল, আম্মাজানকে কি জেলখানায় নিয়ে যাচ্ছে স্যার? সবাই কাদার বদলে হেসে দিল। আরিয়ানের বাড়িটা বিশাল পুরনো আমলের যৌথ পরিবার। নূপুরকে বাসর ঘরে বসিয়ে দিয়ে শাইলা ভাবি আর মিতু অনেক দুষ্টামি করে গেল। নূপুর মনে মনে ভাবল, আজ আরিয়ানকে দেখে নেব। আরিয়ান ঘরে ঢুকে দরজা লক করতেই নূপুর বালিশ চাপটে ধরে বসে রইল। তারপর সেই বিখ্যাত দৃশ্য, আরিয়ানের জ্যামিতি বক্স বের করা। নূপুর যখন দেখলো আরিয়ান সত্যি সত্যি তাকে পড়া চাপ দিচ্ছে, সে ভাবলো এবার মোক্ষম সময়। নূপুর হঠাৎ কপালে হাত দিয়ে বলে, ও মাগো, আমার বুক কাঁপছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আরিয়ান স্যার, আমি মনে হয় মরে যাচ্ছি।
আরিয়ান ভুরু কুচকে তাকালো। নাটক করিস না নূপুর, স্পর্শকের সংজ্ঞা না দিলে মরা বারণ। কিন্তু নূপুরের এবার চোখ উল্টে বিছানায় এমনভাবে এলিয়ে পড়ল যে মনে হলো সত্যি তার প্রাণ পাখি উড়ে গেছে। আরিয়ান প্রথমে পাত্তা না দিলেও যখন দেখলো নূপুরের শরীর সত্যি নিস্তেজ হয়ে গেছে, সে একটু ঘাবড়ে গেল। নূপুর, নূপুর, এই পাগলি ওঠ। আরে শোন, তোকে আজ আর অঙ্ক করাবো না, প্রমিস। ওঠ না। নূপুর কোনো সাড়া দিল না। আরিয়ান ভয় পেয়ে গেল। সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে চিৎকার শুরু করলো। ভাবি, মা, বাবা, শিগগির আসুন। নূপুর বোধহয় সেন্সলেস হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই বসার ঘরের সামনে আরিয়ানের পুরো পরিবার হাজির। আরিয়ানের বাবা চৌধুরী সাহেব আর মা রেহেনা বেগম হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। আদিল ভাই আর শায়লা ভাবিও পেছনে। কি রে আরিয়ান, শুনছিস বিয়ের রাতেই মেয়েটার এই অবস্থা? তুই কি ওকে বকাঝকা করছিস? আমি তো শুধু ওকে কয়েকটা অঙ্ক করতে দিয়েছিলাম মা। অঙ্ক? বিয়ের রাতে কেউ অঙ্ক করতে দেয়? ওরে আমার কপাল। ওরে আরিয়ান, তুই তো দেখে আস্ত একটা দল চাল। পিছি মেয়েটা ভয়েই জ্ঞান হারিয়েছে। আরিয়ান ঘামতে ঘামতে নূপুরের মুখে পানির ঝাপটা দিতে লাগলো। চৌধুরী সাহেব গম্ভীর হয়ে বললেন, ডাক্তার ডাকো। আরিয়ান, তুই পাড়ার ঘর আর বাসার ঘরের পার্থক্য বুঝিস না? তোর ওই হেডমাস্টার তো দেখি ঘরটাকেই শ্মশান বানিয়ে ছাড়বে। ঠিক তখনই নূপুর খুব ধীরে ধীরে চোখ মেলল। সে দেখলো সবাই তাকে ঘিরে ধরে আছে। সে এবার কান্নার নাটক শুরু করলো। নূপুর কাঁদতে কাঁদতে শায়লা ভাবিকে জড়িয়ে ধরে। ভাবি, উনি খুব পচা। উনি আমাকে বলেছেন জ্যামিতি না মিলালে বাসর হবে না। আমি বাবার কাছে ফিরে যাব। মা আরিয়ানকে একটা চর মারার ভঙ্গি করে বলে, শুনছিস ওরা কইল কাল থেকে যদি তুই ওর হাতে বই খাতা তুলে দিস তবে তোর চশমা আমি ভেঙে ফেলবো। নূপুর মা, তুই কাঁদিস না। আজ থেকে তুই আমার কাছে থাকবি। এই মাস্টারের ছায়া তোর মারাতে পারবো না। আরিয়ান ঘরের কোনায় অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল তার পিচ্চি বউ তাকে প্রথম রাতেই সবার সামনে ভিলেন বানিয়ে ছেড়েছে। নূপুর আড়ালে আরিয়ানকে তাকি জিভ বের করে একটা ভেঙচি কাটলো। পরদিন সকালে নূপুর যখন ঘুম থেকে উঠল, সে দেখলো মিতু আর শায়লা ভাবি তার জন্য নাস্তা নিয়ে বসে আছে। আরিয়ানের যৌথ পরিবারের হুলুস থুলুস কাণ্ড। ভাবি, তুমি তো গ্রেট। ভাইয়াকে এক রাতে কুপোকাত করে দিয়েছো। আম্মা তো ভাইয়াকে আজ নাস্তা পর্যন্ত দেয়নি, বলেছে বউকে অঙ্ক করানোর অপরাধে আজ তার উপোস। ঠিক করেছিস নূপুর। এই বাড়ির পুরুষগুলোকে একটু ডর ভয় রাখা ভালো। আমার বউটা তো আগে খুব গোমত ছিল, এখন আমার ইশারায় নাচে। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। আরিয়ান খুব মনমরা হয়ে এক কোণায় বসে আছে। নূপুর যখন সেজেগুজে খেতে এলো, আরিয়ানের বাবা বলেন, নূপুর মা, আজ থেকে তুই এই বাড়ির মেয়ে। আরিয়ান যদি তোকে পড়ার কথা বলে তুই সরাসরি আমাকে বলবি, আমি ওর মাস্টারগিরি ঘুচিয়ে দেব। উনি তো আমাকে বলেছিলেন আজ বিকেলে আমাকে নাকি কোচিংয়ে নিয়ে যাবেন। আমার নাকি ত্রিকোণমিতি বাকি আছে। আরিয়ান এবার আর থাকতে পারল না। সে চেঁচিয়ে উঠল, আমি কখন বললাম? তুই তো মিথ্যা বলছিস। আমি তো আজ তোকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার কথা ভাবছিলাম। পুরো ডাইনিং টেবিল স্তব্ধ। আরিয়ান সিনেমা দেখার কথা বলছে। শায়লা ভাবি টিপ্পনি কাটলেন, ওরে বাবা, সূর্যের আজ পশ্চিম দিকে উদয় হলো নাকি? মাস্টার সাহেব বউয়ের ভয়ে এখন সিনেমার টিকিট কাটছে। বিকেলে আরিয়ান সত্যি নূপুরকে নিয়ে বের হলো। নূপুর ভেবেছিল লং ড্রাইভে যাবে, কিন্তু আরিয়ান গাড়ি থামালো একটা বড় লাইব্রেরির সামনে। আপনি কি আসলেও শুধরাবেন না? সিনেমা হলের বদলে লাইব্রেরি? সিনেমা তো রাতেই দেখবো ল্যাপটপে। এখন চল, তোর জন্য কিছু রেফারেন্স বই কিনতে হবে। শোন নূপুর, তুই আমাকে যতবারই মা বাবার কাছে বকা খাওয়াস না কেন, পড়াশোনা কিন্তু তোকে করতেই হবে। আমি চাই না আমার বউ শুধু ঘরদর সামলাক, আমি চাই তুই আমার চেয়েও বড় পজিশনে যাস। নূপুর এবার একটু থমকে গেল। আরিয়ানের এই রুট ব্যবহারের আড়ালে যে ভালোবাসা আর শুভকামনা আছে সে প্রথমবার অনুভব করলো। আপনি কি আমাকে ভালোবাসেন স্যার, নাকি শুধু স্টুডেন্ট হিসেবেই দেখেন?
আরিয়ান একটা মোটা বইয়ের পেছনে নিজের মুখ লুকিয়ে পি করলো। ভালোবাসি বলেই তো তোকে জ্বালিয়ে মারি। পাগলি ছাড়া কি আর কেউ আমার মতো নিরস মানুষকে সহ্য করতে পারতো? নূপুর এবার হাসলো। সে ভাবলো, যাই হোক, কসাইটা যখন লাইনে আসছে তখন পড়াশোনাটা একটু করাই যায়, তবে মাঝে মধ্যে অজ্ঞান হওয়ার নাটকটা জারি রাখতে হবে, না হলে বাপের বাড়ি যাওয়ার পারমিশন পাওয়া যাবে না। শান্তিনগরের যৌথ বাড়িতে এখন যেন উৎসবের আমেজ। আরিয়ানের মা রেহনা বেগম আর শায়লা ভাবি মিলে নূপুরকে সাজিয়ে গুছিয়ে একদম লাল টুকটুকে আপেল বানিয়ে ছেড়েছেন। বাড়ির সবাই জানে আরিয়ান হলো এক আস্ত পাথরের মূর্তি, যাকে গলানো মানে হিমালয় গলানো। কিন্তু নূপুরও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে আজ মনে মনে ঠিক করেছে আজ রাতে সে কসাই মাস্টারকে এমনভাবে ঘায়েল করবে যে কাল সকালে আরিয়ান পরের টেবিলের নাম নিতে ভুলে যাবে। রাত 11টা। আরিয়ানের ঘরের বাইরে আড়ি পেতে দাঁড়িয়ে আছে মিতু আর শায়লা ভাবি। তাদের মধ্যে ফিসফাস চলছে। ভাবি দেখছো, আরিয়ান ভাইয়া এখনো ঘরের লাইট নেভায়নি, নির্ঘাত খাতা কাটছে। আরে থাম, দুপুর আজ যা আসা সেজেছে। ওই চশমাধারী মাস্টার আজ খাতায় নয় অন্য কিছুতে মন দিতে বাধ্য হবে। চল হাঁড়ি পাতা ছাড়, ধরা পড়লে শ্বশুর মশাই বকবে। ঘরের ভিতর নূপুর আজ এক চরম মায়াজাল বিছিয়ে রেখেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচলটা একটু আলগা করে ঠোঁটের উপর ফেলে রাখা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চুলে বেলি ফুলের মালা। আরিয়ান যথারীতি বিছানায় আদশা হয়ে এক গাদা খাতা নিয়ে লাল কলম নিয়ে দাগাচ্ছিল। স্যার, ও স্যার, আপনার কি ক্লান্তি লাগে না? একটু এইদিকে তাকান না। আরিয়ান চশমাটা নাকের ডগায় নামিয়ে একবার নূপুরের দিকে তাকালো। তার বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল ঠিকই, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। সে আবার খাতায় মন দিল। তোর প্রোনাউন্সিয়েশন আজও ঠিক হলো না নূপুর। ক্লান্তি না, ওটা হবে ক্লান্তি। আর এই শাড়িটা ওভাবে পরেছিস কেন? ঠান্ডা লাগবে তো। যা আঁচলটা ঠিক করে গায়ের চাদরটা জড়িয়ে নে। আপনার কি চোখ নেই? আমি ঠান্ডা লাগার জন্য এইভাবে সাজিনি। আপনি কি বুঝতেই পারছেন না আমি আপনাকে ডাকছি? নূপুর আরিয়ানের খুব কাছে গিয়ে বসলো। সে আরিয়ানের হাত থেকে লাল কলমটা কেড়ে নিয়ে বিছানার নিচে ছুঁড়ে মারল। তারপর আরিয়ানের শার্টের কলার ধরে নিজের দিকে একটু টানলো। আরিয়ানের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু সে এখনো গম্ভীর থাকার চেষ্টা করছে। নূপুর, অসভ্যতা করিস না। কাল সলিমউদ্দিন হাই স্কুলের খাতা জমা দিতে হবে। তোর এই রোমান্টিক ঢং আমার সময় নষ্ট করছে। ছাড় তো আমাকে। ছাড়বো না। আজ কোনো খাতা কাটা হবে না। আজ শুধু আমাকে দেখতে হবে। দেখুন তো আমাকে কি খুব খারাপ লাগছে? নূপুর আরিয়ানের চশমাটা আলতো করে খুলে নিল। আরিয়ানের দৃষ্টি ঝাপসা হয়ে এলো, কিন্তু তার সামনে নূপুরের এই মায়া ভরা মুখটা স্পর্শ। নূপুর এবার আরিয়ানের গলার কাছে নিজের মুখটা নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস আরিয়ানের ঘাড়ে লাগতেই আরিয়ানের সমস্ত গাম্ভীর্য ধুলোই মিশে যেতে লাগলো। নূপুর খুব আলতো করে আরিয়ানের ঠোঁটে নিজের আঙ্গুল ছোঁয়ালো। নূপুর, তুই কিন্তু লিমিট ক্রস করছিস। ক্যালকুলাসের ভাষায় বললে তোর এই ডিস্টেন্সটা জিরোর কাছাকাছি চলে আসছে। আসুক না, আজ সব ইকুয়েশন ভুল হয়ে যাবে। নূপুর এবার আরিয়ানের বুকে নিজের মাথা রাখলো এবং তার শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে শুরু করলো। আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নূপুরকে জাপটে ধরে বিছানায় শুইয়ে দিল। আরিয়ানের সে রাগী সত্তাটা আজ যেন এক ক্ষুধার্ত প্রেমিকের কাছে হেরে গেছে। আরিয়ান নূপুরের ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে খুব আদরে গলায় বলল, তোর এই বেলি ফুলের গন্ধে আজ আমার কোনো অ্যালার্জি হচ্ছে না পাগলি। তবে শোন, এই যে তুই আমাকে সিডিউস করছিস, এটার স্পেলিংটা কাল সকালে মুখস্থ ধরবো কিন্তু। নূপুর হাসতে হাসতে আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এরপরে মুহূর্তগুলো ছিল শুধু সোহাগা নিবিড় অনুভবের। আরিয়ানের হাতের স্পর্শে নূপুর শিউরে উঠছিল। সহজ ভাষায় বলতে গেলে শরীরের সাথে শরীরের যে মিলন, সেখানে আজ কোনো পড়ার টেবিল ছিল না। আরিয়ান তার গম্ভীর স্বভাবটা ভুলে গিয়ে নূপুরকে উজাড় করে ভালোবাসা দিতে লাগলো। চাদরের নিচে দুজনের উষ্ণতা আর হৃদস্পন্দনের শব্দ যেন এক অলিখিত ভালোবাসার গল্প লিখে দিচ্ছিল। মাঝপথে আরিয়ান এবার থেমে নূপুরের কানের কাছে গিয়ে ফিস ফিস করলো, নূপুর,
এই যে আমাদের বডি কন্ট্যাক্ট হচ্ছে, এতে কিন্তু ফ্রিকশন বা ঘর্ষণ বল কাজ করছে। বলতো ঘর্ষণ বলের একক কি? নূপুর রাগে আরিয়ানের পিঠে একটা চিমটি কেটে বলল, এই অবস্থাতেও আপনি পড়ার কথা ভাবছেন? আপনি একটা আস্ত অমানুষ। খবরদার আর একটা অঙ্কের কথা বললে আমি এক্ষুনি রুম থেকে বেরিয়ে যাব। আরিয়ান হেসে নূপুরের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। সেই রাতে শান্তিনগরের ওই ঘরে আর কোনো মাস্টার স্টুডেন্ট ছিল না, ছিল শুধু একজোড়া তৃষ্ণার্ত দম্পতি। পরের দিন সকালে নূপুর যখন একটু দেরিতে ঘুম থেকে উঠল, সে দেখল আরিয়ান ইতিমধ্যে গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে চশমা মুছছে। নূপুরের সারা শরীরে গত রাতের সেই সোহাগের চিহ্ন। সে আড়মোড়া ভেঙে উঠতে গিয়ে দেখল টেবিলের উপর এক গাদা নতুন অঙ্ক খাতা রাখা। জেগেছিস? যা ফ্রেশ হয়ে আয়। গত রাতে তুই যে সময়টা নষ্ট করেছিস তার ক্ষতিপূরণ হিসেবে আজকে তোকে 10টা কঠিন জ্যামিতি মেলাতে হবে। আর হ্যাঁ, স্পেলিংগুলো মনে আছে তো? নূপুর একটা বালিশ ছুঁড়ে মারল আরিয়ানের দিকে। আপনি কি আসলেও মানুষ? গত রাতে অত ভালোবাসলেন আর এখন আবার জ্যামিতি? ডাইনিং টেবিলে নাস্তা করতে গিয়ে নূপুর লজ্জায় মাথা নিচু করে রাখলো। শাইলা ভাবি আর মিতু একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। কি ব্যাপার নূপুর, আজ তো চোখে কালি দেখছি। মাস্টার সাহেব কি সারা রাত পড়াশোনা করিয়েছে নাকি? ভাইয়াকে দেখে তো মনে হচ্ছে উনি আজ খুব খুশি। ভাবি, ভাইয়া কি তোমাকে গত রাতে কোনো স্পেশাল লেকচার দিয়েছেন? আরিয়ানের মা রেহনা বেগম এক বাটি হালুয়া নূপুরের দিকে এগিয়ে দিয়ে বললেন, নূপুর মা বিষে করে খা, পড়াশোনার খুব চাপ তোর, তার উপরে শরীর দুর্বল হয়ে যাবে। আরিয়ানের বাবা চৌধুরী সাহেব চশমার উপর দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, আরিয়ান, তুই কি ক্লাসে ওই স্টুডেন্টদের সাথে এত রাত পর্যন্ত পড়াশোনা করিস? মাঝে মধ্যে সিলেবাসের বাইরেও তো কিছু চ্যাপ্টার থাকে, সেগুলো তো একটু মন দে। আরিয়ান শান্তভাবে চায় চুমুক দিয়ে বলল, বাবা, আউট অফ সিলেবাস মন দিতে গিয়েই তো আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তবে চিন্তা করো না, নূপুরকে আমি ঠিক লাইনে নিয়ে আসবো। নূপুর টেবিলের নিচে আরিয়ানের পায়ে কষে একটা লাথি মারল। আরিয়ান ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু মুখে হাসি বজায় রেখে বলল, এই যে মাসল পেইন বা পেশির টান, এটা নিয়ে কিন্তু বায়োলজিতে একটা বড় চ্যাপ্টার আছে নূপুর। আজ বিকেলে ওটাই পড়াবো। নূপুর মনে মনে ভাবল, এই মাস্টারকে সোজা করা আমার সাধ্যের বাইরে, তবে ভালোবাসা দিয়ে কুপকাত করাটা মন্দ নয়। রূপনগরে যৌথ পরিবারে এখন রোদের চেয়ে বেশি উত্তাপ চড়ছে নূপুর আর আরিয়ানের দাম্পত্য। আরিয়ান সাহেব যত বেশি কঠোর হওয়ার চেষ্টা করেন, নূপুর তত বেশি তার গাম্ভীর্যের দেওয়াল ভেঙে চুরমার করার ফোন দিয়াটে। শাইলাবাপি আর মিতুর উস্কানিতে নূপুর এখন বুঝে গেছে এই কসাই মাস্টারকে বসে রাখার একমাত্র উপায় হলো তার ডিকশনারি থেকে অঙ্ক শব্দটা মুছে দিয়ে সেখানে আদর শব্দটা ঢুকিয়ে দেওয়া। ঘটনা শুরু হলো এক শুক্রবারে বিকেলে। আরিয়ানা ছুটির মেজাজে থাকলো, নূপুরের রেহাই নেই। সে ড্রয়িং রুমে বসে বিশাল এক গাদার নোট নিয়ে অঙ্ক করছিল। আরিয়ান সোফায় বসে পত্রিকা পড়ছিল, কিন্তু তার নজর ছিল নূপুরের দিকে। নূপুর ইচ্ছে করে আজ একটু ঢিলে ঢালা একটা পাতলা শিপন শাড়ি পরেছে, যার আঁচলটা বারবার কাঁধ থেকে খসে পড়ছে। নূপুর, অঙ্ক করায় মন দাও। আঁচল ঠিক করার বাহানায় যে তুমি 3বার একই ভুল করছো, সেটা আমার নজর এড়াচ্ছে না। সব তো আপনারই নজর। আপনি কি আসলেও মানুষ নাকি কোনো সিসিটিভি ক্যামেরা? উফ, আমার খুব গরম লাগছে, একটু হাওয়া হবে? নূপুর উঠে দাঁড়িয়ে আরিয়ানের একদম সামনে গিয়ে দাঁড়ালো। সে তার হাতের বইটা দিয়ে নিজেকে হালকা বাতাস করতে লাগলো। এতে তার শাড়ির আঁচলটা পুরোপুরি সরে গিয়ে কোমরে এসে ঠেকল। আরিয়ানের চোখের চশমাটা আজ যেন একটু বেশি খোলা হয়ে যাচ্ছে। নূপুরের এই মোহনীয় রূপ দেখে আরিয়ানের ভেতরে যে পুরুষটা এতদিন অঙ্কের ফর্মুলায় বন্দী ছিল, সে আজ বিদ্রোহ শুরু করেছে। রাত গভীর, সারা বাড়িতে পিনপতন নীরবতা। আরিয়ান ঘরে ঢুকে দেখল নূপুর বিছানায় পিঠ দিয়ে শুয়ে আছে, কিন্তু তার পরনের শাড়িটা এমনভাবে আলুথালু হয়ে আছে যেন কেউ একজন ইচ্ছে করেই একে এলোমেলো করে রেখেছে। ঘরের নীল ডিম লাইটের আলোয় নূপুরের গায়ে রংটা আজ যেন সোনার মতো ঝিলিক দিচ্ছে। আরিয়ান কাছে আসতে নূপুর উঠে বসলো। সে খুব ধীর হাতে শাড়ির পিনটা খুলল। আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখল নূপুরের হাতের ইশারায় সেই দামি শিফন শাড়িটা তার শরীর থেকে সর্পিল গতিতে নিচে নেমে পড়ল।
নূপুর এখন শুধু তার স্লিভলেস ব্লাউজ আর পেটিকোটে। তার উন্মুক্ত পিটার নাভিমূলের ভাঁজ দেখে আরিয়ানের হাতের কলমটা হাত থেকে পড়ে গেল। নূপুর, এটা কি হচ্ছে? আমি তোকে বারবার বলেছি ড্রেস আপ ঠিক রাখতে। নূপুর আরিয়ানের একদম বুকে নিজের হাত রেখে বলে, আজ কোনো ড্রেস আপ নেই স্যার, আজ শুধু আমি আর আপনি। আপনি কি জানেন আপনার এই গম্ভীর মুখটা দেখলে আমার কত রাগ হয়? আজ আমি আপনার সব গাম্ভীর্য কেড়ে নেব। আরিয়ানের শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে লাগলো। আরিয়ানের বুকের লোমের ভেতর নূপুরের আঙ্গুলগুলো যখন খেলা করছিল, আরিয়ানা নিজেকে সামলাতে পারল না। সে নূপুরকে চাপটে ধরে বিছানায় শুইয়ে দিল। আরিয়ানের হাত দুটো নূপুরের কোমরের বাঁকে গিয়ে থমকে দাঁড়ালো। আরিয়ানের হাতের ছোঁয়ায় নূপুর আজ যেন গলে গলে জল হয়ে যাচ্ছিল। আরিয়ান নূপুরের ঘাড়ের কাছে নিজের মুখটা ডুবিয়ে দিল। তার তপ্ত নিঃশ্বাস নূপুরের কানে লাগতেই নূপুর শিউরে উঠল। আরিয়ান খুব শান্ত স্বরে বলল, নূপুর, এই যে তোর স্কিন আর আমার হাতের মধ্যে টাচ হচ্ছে, এটা কি জানিস বায়োলজিতে সেন্সরি নার্ভের খেলা? তোর মস্তিষ্ক এখন ডোপামিন রিলিজ করছে। নূপুর আরিয়ানকে কামড়ে দিয়ে বলে, রাখুন আপনার ডোপামিন। আপনি কি সব সময় ক্লাসরুমে থাকবেন? আমাকে একটুও বুঝবেন না? আরিয়ান এবার হাসলো। সে নূপুরের ব্লাউজের হুকগুলো আলতো করে খুলে ফেললো। নূপুরের উন্মুক্ত শরীরে উপর আরিয়ানের ঠোঁটগুলো যখন বিচরণ করছিল, তখন নূপুর চোখ বুজে শুধু আরিয়ানকে অনুভব করছিল। বিছানার চাদরে ভাজে ভাজে তখন শুধুই ভালোবাসার ঘাম আর তৃপ্তির নিঃশ্বাস। আরিয়ান আজ কোনো মাস্টার নয়, সে আজ এক ক্ষুধার্ত পুরুষ যে তার পিচ্চি বউকে ভালোবাসে ভরিয়ে দিচ্ছে। দুজনের শরীরের মিলনটা ছিল একদম স্বাভাবিক আর আদিম। কোনো জটিলতা নেই, শুধু একে অপরকে চেনার এক তীব্র আকুলতা। যখন সব শান্ত হলো, নূপুর আরিয়ানের বুকে মাথা রেখে শুয়েছিল। আরিয়ান নূপুরের চুলে বিলি কাটতে কাটতে হঠাৎ বলে উঠল, নূপুর, এই যে আমরা আজ এক হলাম, এটা কি জানিস ফিজিক্সের বন্ডিং থিওরি? তোকে ছাড়া আমার অস্তিত্ব এখন অসম্পূর্ণ ইকুয়েশনের মতো। আবার পড়াশোনা? আমি সত্যিই আপনাকে ছেড়ে চলে যাব। বাসর রাতে জ্যামিতি আর এখন ফিজিক্স। আপনি কি আসলেও মানুষ? আরে পাগলি, তোকে ছাড়া তো আমার এই সিলেবাসটাই অপূর্ণ। চল আর একবার বন্ডিংটা প্র্যাকটিস করি। নূপুর হেসে আরিয়ানের মুখে বালিশ চাপা দিয়ে দিল। এরপর আরো একবার দুজনের ভালোবাসার ঝড় বয়ে গেল সেই ঘরে। পরের দিন সকালে নূপুর যখন রান্নাঘরে গেল, দেখলো শাইলা ভাবি আর মিতু আগে থেকেই সেখানে ওত পেতে আছে। নূপুরের গলার কাছে একটা লাল রঙের ছোট্ট দাগ দেখে মিতু ফিসফিস করে উঠল, ওরে বাবা, ভাবি কাল রাতে কি ভাইয়া তোমাকে বাঘের মতো কামড়েছে নাকি? গলার ওই দাগটা কিসের? আরে না, ওটা মশার কামড়। খুব শিক্ষিত মশা তো, শুধু বাসর ঘরেই যায়। আরিয়ানকে তো দেখলাম সকালে খুব ফুরফুরে মেজাজের শীষ দিয়ে সেভিং করছে। মাস্টার সাহেব কি কাল রাতে কোনো কঠিন চ্যাপ্টার শেষ করছেন নাকি? আরিয়ান ড্রয়িং রুমে চা খাচ্ছিল। ঠিক তখনই চৌধুরী সাহেব পাশে এসে বসলেন। আরিয়ান, শুনলাম নূপুরকে নাকি তুই খুব রাত পর্যন্ত পড়াচ্ছিস। শোন, অতিরিক্ত পড়াশোনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মেয়েটার চেহারা তো আজ খুব শুকনো লাগছে। আরিয়ান চশমা ঠিক করে, বাবা, ও আসলে প্র্যাকটিক্যাল ক্লাসে খুব কাঁচা তো, তাই একটু বেশি সময় দিতে হয়। তবে চিন্তা করো না, ও এখন ধীরে ধীরে ইকুয়েশনগুলো বুঝতে পারছে। নূপুর নাস্তার ট্রে নিয়ে আসতে আসতে আরিয়ানের কথা শুনে মনে মনে বলল, দাঁড়ান মাস্টার সাহেব, আজ রাতে আপনাকে এমন প্র্যাকটিক্যাল দেখাবো যে কাল সকালে বাবার সামনে মুখ দেখাতে পারবেন না। খাওয়ার টেবিলে ললিতা খালা আবার হাজির। তিনি উকি দিয়ে বললেন, ও মা, নূপুর তো আজ ল্যাংড়া আমের মতো টলটল করছে। মাস্টার কি ঝাল কফি খাইয়েছে নাকি মধু? নূপুর আরিয়ানকে ইশারায় ভয় দেখালো। আরিয়ান মুচকি হেসে নূপুরের কানে কাছে গিয়ে বলল, আজ রাতে কিন্তু কেমিস্ট্রি ল্যাবরেটরি খুলবো, রেডি থাকিস। নূপুর হাসলো। সে বুঝলো এই মাস্টারকে জব্দ করার চেয়ে তার সাথে এই দুষ্টু মিষ্টি পরপর খেলায় মেতে ওঠাই বেশি মজার। আরিয়ান আর নূপুরের রোমাঞ্চ পুরোদমে জমে উঠেছে। ঠিক তখনই আকাশে কালো মেঘের বদলে উদয় হলো এক বিদেশি আপদ। আরিয়ান সাহেবের জীবনে গণিতের বাইরে যে কোনো নারী থাকতে পারে তা নূপুর কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু দরজা যখন লাগেজ হাতে এসে দাঁড়ালো আরিয়ানের খালাতো বোন জেনি, তখন নূপুরের সাম্রাজ্যে রীতিমতো কম্পন শুরু হলো।
জেনি বিদেশ থেকে পিএইচডি করে ফিরেছে আর তার মনে মনে আরিয়ান হলো তার সেই ছোটবেলার ক্রাশ। জেনি যখন ড্রয়িং রুমে পা রাখলো, তার পরনে মডার্ন ওয়েস্টার্ন ড্রেস, চোখে সানগ্লাস, সে আরিয়ানকে দেখে কোনো রাগ ঢাক না করে সরাসরি জড়িয়ে ধরলো। ওহ আরিয়ান, হাউ আই মিসড ইউ। তুমি তো একদম আগের মতো হ্যান্ডসাম আছো। নূপুর রান্নাঘর থেকে নাস্তা নিয়ে আসছিল। এই দৃশ্য দেখে তার হাতের প্লেটটা প্রায় পড়ে যাচ্ছিল। সে ভাবল, এই মেয়েটা কে রে? আমার বরকে জাপটে ধরেছে। জেনি ড্রয়িং রুমে বসে আয়েশ করে পা নাচাতে নাচাতে বলল, তা আরিয়ান, এই বাচ্চা মেয়েটি কে? তোমাদের বাড়ির নতুন কাজের লোক নাকি? নূপুর এবার আর থাকতে পারল না। সে ঝড়ের গতিতে এগিয়ে গিয়ে আরিয়ানের ঠিক পাশ ঘেঁষে বসে পড়ল। আরিয়ানের হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে ধরে জেনির দিকে তাকিয়ে এক চিলতে বিষাক্ত হাসি দিল। আমি ওর স্ত্রী, পিচ্চি বউ, আর আপনি যে আরিয়ানকে জড়িয়ে ধরলেন ওটার জন্য কিন্তু ট্যাক্স দিতে হবে। আরিয়ান স্যার, আপনি আমাকে শিখিয়েছিলেন না নিজের সম্পত্তিকে অন্যের হস্তক্ষেপ মানেই হলো দখলদারিত্ব? জেনি আপু বোধহয় আপনার সেই ল পড়ে আসেনি। আরিয়ান অপ্রস্তুত হয়ে চশমা ঠিক করলো। জেনি আমার খালাতো বোন নূপুর, ও বিদেশ থেকে অনেক দিন পর এলো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছে। আরিয়ান, তুমি এই পিচ্চিটাকে বিয়ে করলে? ও তো অঙ্কেও কাঁচা, বুদ্ধিতেও কাঁচা। ও তোমার মতো একজন প্রফেসরের ওয়াইফ হওয়ার যোগ্য নয়। নূপুর মনে মনে ফোন দিয়ে আটলো। দাঁড়া বিদেশি আপদ, তোকে যদি ঝাল শরবত না খাইয়ে রূপনগর ছাড়া না করি তবে আমার নামও নূপুর না। বিকেলে জেনি যখন ড্রয়িং রুমে বসে আরিয়ানের সাথে তার বিদেশের গল্প করছিল, নূপুর রান্নাঘরে গিয়ে 1 গ্লাস লেবুর শরবত বানালো। তবে এতে চিনির বদলে দিল 4 চামচ কাঁচামরিচ বাটা আর 1 দলা বিট লবণ। নূপুর খুব মিষ্টি করে হেসে গ্লাসটা জেনির সামনে রাখলো। আপু বিদেশ থেকে এসেছেন, আমাদের দেশের খাঁটি শরবত খেয়ে দেখুন। আরিয়ান স্যার তো আমার হাতের এই শরবতের পাগল। আরিয়ান আর চোখে তাকালো। সে জানে নূপুরের হাসির পেছনে কালনাগিনীর বিষ থাকে, কিন্তু সে কিছু বলল না। জেনি এক চুমুক দিতেই তার মুখ টমেটোর মতো লাল হয়ে গেল। সে বিষম খেয়ে কাশতে শুরু করলো। ওয়াটার ওয়াটার, এটা কি শরবত? এতে কি অ্যাসিড ঢেলেছো নাকি? ও মা, এটা তো আমাদের দেশি মশলাদার শরবত। আরিয়ান স্যার, আপু মনে হয় বিদেশিদের সাদা খাবার খেয়ে আমাদের টেস্ট হারিয়ে ফেলেছে। আপনি খেয়ে দেখুন না। আরিয়ান গ্লাসটা হাতে নিয়ে ঘ্রাণ শুকতেই বুঝে গেল কি আছে। সে গ্লাসটা নামিয়ে রেখে গম্ভীর গলেই বলল, নূপুর, বড়দের সাথে ইয়ার্কি করার একটা লিমিট থাকে। তুই জেনিকে ঝাল খাইয়েছিস, এখনই ওর কাছে মাপ চা। নূপুর চোখে পানি এনে বলে, আমি তো আদর করে বানিয়েছি, আপনি আমাকে বকছেন? এই জেনের জন্য আপনি আপনার বউকে বকছেন? আমি এক্ষুনি বাবার বাড়িতে চলে যাব। নূপুর দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আরিয়ান পেছনে পেছনে গেল, কিন্তু নূপুর দরজা খুলল না। নূপুর ভেতর থেকে কান্নার নাটক শুরু করলো। আপনি একটা অমানুষ, জেনি এসে আপনার মাথা খেয়ে ফেলেছে। আরিয়ান কোনোভাবেই নূপুরের রাগ কমাতে পারল না। পরের দিন সকালে জেনি বাথরুমে ঢুকেছে গোসল করতে। নূপুর চুপি চুপি গিয়ে বাথরুমের দরজার সিটকিনিটা বাইরে থেকে আটকে দিল। তারপর লাইনের পানির মেন সুইচটা বন্ধ করে দিল। জেনি তখন গায়ে সাবান মেখে ভূত হয়ে বসে আছে, কিন্তু কল দিয়ে 1 ফোঁটা পানি পড়ছে না। আরিয়ান, মিতু, হেল্প, কে আছো? পানি আসছে না কেন? আর দরজা খুলছে না কেন? নূপুর দরজার ওপাশে দাঁড়িয়ে মিহিস্বরে বলল, আপু আমাদের দেশে মাঝে মাঝে পানির খুব ক্রাইসিস হয়। এক কাজ করুন, বালতিতে রাখা ওই বৃষ্টির পানিটা দিয়ে ধুয়ে ফেলুন। ওটাতে একটু লাল রং মেশানো আছে অবশ্য। জেনি ভয়ে চিৎকার শুরু করলো। আধা ঘন্টা পর আরিয়ান এসে দরজা খুললো। জেনি তখন কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। সে আরিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরিয়ান, এই মেয়েটা আমাকে মেরে ফেলবে, ও একটা সাইকো। ঠিক তখনই আরিয়ানের মা আর শাইলা ভাবি চলে এলেন। নূপুর পাশ থেকে কাঁদো কাঁদো মুখে বলল, আমি তো সাহায্য করতে গিয়েছিলাম মা, জেনি আপু মনে হয় আমাকে সহ্য করতে পারছে না। শাইলা ভাবি চোখ টিপে নূপুরকে ইশারা করলেন। তিনি বুঝেছেন সব কারসাজি নূপুরের। তিনি আরিয়ান, কিন্তু এবার আরিয়ান সত্যি সত্যি রেগে গেল। সে নূপুরকে হাত ধরে হিড়হিড় করে পড়ার ঘরে নিয়ে গেল। তোর পাগলামি কি দিন দিন বাড়ছে নূপুর? জেনি গেস্ট হিসেবে এসেছে আর তুই ওর সাথে এসব করছিস? তুই কি আসলেও শিক্ষিত হবি না? আজ থেকে তোর সব আউটডোর গেম বন্ধ।
এই 10টা অঙ্ক করবি, আর যদি একটাও ভুল হয় তবে কাল তোকে হোস্টেলে পাঠিয়ে দেব। নূপুর এবার আসলেও ডুকরে কেঁদে উঠল। আপনি ওই ডাইনির পক্ষ নিচ্ছেন? ও আপনাকে জড়িয়ে ধরেছে, আপনার কোলে বসে গল্প করতে চায়, সেটা আপনার চোখে পড়ে না? আমি শুধু ওর বাথরুমের দরজা আটকেছি বলে আমি খারাপ? যান, আমি আর অঙ্ক করব না, আমি মরতে যাব। নূপুর খাতা ছিঁড়ে মেঝেতে ফেলে দিল। আরিয়ান প্রথমবার দেখলো নূপুরের কান্নাটা আর নাটক নয়, এটা খাঁটি অভিমান। নূপুর বিছানায় উপর হয়ে কাঁদতে লাগলো। তার ছোট্ট শরীরটা হিক্কা তুলে কাঁপছে। আরিয়ান একটু নরম হলো, সে নূপুরের পাশে গিয়ে বসলো। নূপুর শোন, ও তো চলে যাবে কয়েকদিন পর, তুই কেন ওকে পাত্তা দিচ্ছিস? যাবে না। ও বলেছে ও আপনাকে নিয়ে বিদেশে যাবে। আপনি গেলে আমি কার কাছে অঙ্ক করব? কে আমাকে পচাবে? আরিয়ান এবার হাসলো। সে নূপুরের চোখে জল মুছিয়ে দিয়ে কপালে একটা চুমু খেলো। পাগলি, তোকে ছেড়ে আমি যাব? জেনি তো জাস্ট একটা চ্যাপ্টার, কিন্তু তুই তো আমার পুরো সিলেবাস। এখন কান্না থামা, না হলে চোখ ফুলে আলু হয়ে যাবে। তখন পচাবো কিভাবে? নূপুর অনেক কষ্টে হাসলো। রাত গভীর। জেনি ড্রয়িং রুমের সোফায় বসে কান পেতে আছে আরিয়ান আর নূপুরের ঘরের দিকে। সে চায় তাদের মধ্যে ঝগড়া হোক, কিন্তু ভেতর থেকে হঠাৎ নূপুরে খিলখিল হাসির শব্দ শোনা গেল। ভেতরে আরিয়ান নূপুরকে পাজাকোলা করে বিছানায় শুইয়ে দিয়েছে। নূপুর আর জেদ ধরছে সে জেনির সামনে আরিয়ানকে চুমু খাবে। স্যার, কাল জেনির সামনে যখন আমি আপনার শার্টের কলার ঠিক করব, আপনি কিন্তু বকবেন না। আমি চাই ও দেখে জ্বলে মরুক। তোর মাথায় তো শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু নেই। শোন নূপুর, ওসব জেলাসি বাদ দে। তার চেয়ে বরং আজ যে বায়োলজির রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করার কথা ছিল, সেটা শুরু করি। নূপুর আরিয়ানের চশমাটা খুলে নিয়ে বিছানার নিচে ছুঁড়ে মারল। আজ বায়োলজি না, আজ শুধু প্র্যাকটিক্যাল হবে। আর জেনি আপু দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পাতলে পাতুক। ও শুনুক যে আরিয়ার মাস্টার শুধু নূপুরেরই সম্পদ। আরিয়ান হাসতে হাসতে নূপুরের ঠোঁটে ডুব দিল। বাইরে বারান্দায় দাঁড়িয়ে জেনির আগে নিজের নখ কামড়াতে লাগলো। শায়লা ভাবি পাশ দিয়ে যাওয়ার সময় মুচকি হেসে বললেন, কি গো জেনি, বিদেশের মাস্টাররা কি বাসর রাতেও দরজা খোলা রাখে? আমাদের আরিয়ান কিন্তু দরজা বন্ধ রাখতেই পছন্দ করে। জেনি গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। নূপুর বিছানায় আরিয়ানের বুকে লোমের সাথে খেলা করতে করতে ভাবল, এখনো আসল নাটক বাকি জেনি আপু। কাল তোকে সর্ষের তেল মাখা মুড়ি খাওয়াবো। পরদিন জেনি সকালবেলা ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। পরনে তার ছোট স্কার্ট আর স্লিভলেস টপ। আরিয়ান পাশে বসে কফি খাচ্ছে আর জেনি বিদেশের প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। নূপুর দূর থেকে দেখলো জেনি ইচ্ছে করেই আরিয়ানের গায়ের উপর হেলে পড়ছে আর হাসছে। খুব তো ঢং দেখাচ্ছিস বিদেশি ম্যাম। দাঁড়া, তোর প্র্যাকটিক্যাল আজ আমি এমন ক্যালকুলেশন ঢোকাবো যে তোর পিএইচডি ডিগ্রি ড্রেনে যাবে। নূপুর রান্নাঘর থেকে এক বাটি মুড়ি আর তাতে প্রচুর সর্ষের তেল আর কাঁচামরিচ মেখে নিয়ে এলো। সে গটগট করতে করতে আরিয়ান আর জেনির মাঝখানে ধপাস করে বসে বলল, ও স্যার, দেখুন আপনার জন্য কি এনেছি। আপনি না কাল বলেছিলেন ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে। আর জেনি আপু, আপনিও নিন। বিদেশের পিৎজা খেয়ে খেয়ে তো আপনার জিহ্বার শ্যাওলা পড়ে গেছে। আমাদের দেশের এই অ্যাটম বম মুড়ি খেয়ে দেখুন। আরিয়ান বাটির দিকে তাকিয়ে ঢোকিল। সে জানে এই মুহূর্তে নূপুর নির্ঘাত কোনো কারসাজি করেছে, কিন্তু জেনি নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য এক মুঠো মুড়ি মুখে দিয়ে দিল। ইটস সো স্পাইসি অ্যান্ড ও মাই গড, আমার গলা জ্বলছে। নূপুর, এতে কি দিয়েছো? কিছু না তো আপু, শুধু আমাদের বাগান থেকে তুলে আনা 5টা নাগা মরিচ আর 1 বোতল খাঁটি সরিষার তেল। জেনি আপু, আপনি তো বিলেত ফেরত, আপনার তো হার্ট অনেক শক্ত হওয়ার কথা। এক বাটি মুড়ি সইতে পারছেন না? জেনি এবার হিক্কা তুলতে শুরু করলো। তার চোখের জল আর নাকের জল এক হয়ে মেকআপ ধুয়ে একাকার। সে দৌড়ে বাথরুমের দিকে গেল। নূপুর মুচকি এসে আরিয়ানের দিকে তাকালো। নূপুর, তুই দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। জেনির ঝাল সহ্য হয় না তুই জানিস, তাও কেন দিলি? তোর এই সস্তা জেলাসি বন্ধ কর। ও বড়, ওর সাথে রেসপেক্ট দিয়ে কথা বলবি। নূপুর এবার ঠোঁট উল্টে কান্না শুরু করলো। হ্যাঁ, ও বড়, ও সুন্দরী, ও ইংরেজি জানে, তাই ও ভালো। আর আমি তো শুধু আপনার অবাধ্য স্টুডেন্ট, তাই আমি খারাপ। যান, আপনি ওই ম্যামের সাথেই থাকুন। আমি আজই রতন চাচাকে দিয়ে বাবাকে খবর দেব আমি বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না।
নূপুর দৌড়ে নিজের ঘরে গিয়ে বিছানায় উপর হয়ে কাঁদতে লাগলো। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে জেনি অবস্থা দেখতে গেল, কিন্তু তার মনটা পড়ে রইল নূপুরের ঘরে। বিকেলে জেনি সুস্থ হয়ে ড্রয়িং রুমে বসে আরিয়ানের মায়ের কাছে নালিশ দিচ্ছিল। খালা দেখুন না নপুর আমাকে কিভাবে হ্যারেস করছে। আরিয়ান ওকে কিচ্ছু বলে না, বললে ও এত মাথায় উঠছে। ঠিক তখনই নূপুর ঘর থেকে বেরিয়ে এলো। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। সে কোনো কথা না বলে সরাসরি রান্নাঘরে গিয়ে শাইলা ভাবিকে জড়িয়ে ধরলো। ভাবি, আমি বাড়ি চলে যাব। আরিয়ান স্যার আমাকে জেরিনের সামনে বকেছেন, উনি আমাকে ভালোবাসেন না। শাইলা ভাবি আরিয়ানের উপর রেগে গেলেন। তিনি ড্রয়িং রুমে গিয়ে আরিয়ানকে সবার সামনে দাঁড় করালেন। আরিয়ান, তুই কি মানুষ নাকি রোবট? নূপুর বেছি মেয়ে, ও একটু জেলাসি করতেই পারে, কিন্তু তুই জেনির পক্ষ নিয়ে ওকে সবার সামনে বকবি? যা, এখনই ওর কাছে মাপ চা। আরিয়ান ঘাবড়ে গেল। ভাবি ও তো জেনির ক্ষতি করছিল। চুপ কর আরিয়ান, জেনে আমাদের অতিথি, কিন্তু নূপুর এই বাড়ির লক্ষ্মী, তুই ওর মনে কষ্ট দিচ্ছিস। যা বলছে তাই কর। আরিয়ান বাধ্য হয়ে পড়ার ঘরে গেল। দেখলো নূপুর মেঝেতে বসে অঙ্ক খাতা ছিঁড়ছে, প্রতিটি ছেঁড়া পাতায় লিখেছে। আরিয়ান স্যার একটা পচা কষাই। আরিয়ান ধীরে পাশে বসে। নূপুর, সরি, আমি আসলে বুঝতে পারিনি তুই এত কষ্ট পাবি। যান, জেরিনের কাছে যান, ওর কাছে প্রজেক্ট করুন। আমার খাতা দেখার দরকার নেই, আমি তো বেয়াদব। আরিয়ান এবার নূপুরের হাতটা ধরলো। নূপুর হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আরিয়ান চালো না। পাগলি, আমি তো শুধু চাই তুই একটু ম্যাচিওর হোস। জেনি তো কাল পরশু চলে যাবে, কিন্তু তুই তো আমার চিরস্থায়ী মাথা ব্যথা। আয়, কান ধরছি, এবার হাস তো। নূপুর আরিয়ানের কান ধরে দেখে মুচকি হাসলো। ঠিক আছে, মাফ করলাম, তবে শর্ত আছে। আজ রাতে জেনি যখন ড্রয়িং রুমে থাকবে, আপনি আমাকে পাজাকোলা করে ওর সামনে দিয়ে রুমে নিয়ে যাবেন। আমি দেখতে চাই ওর মুখটা কেমন হয়। আরিয়ান কপালে হাত দিল। তোর ড্রামা কোনো দিন শেষ হবে না নূপুর। রাত গভীর। জেনি ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল আর ভাবছিল কিভাবে আরিয়ানকে কবজা করা যায়। ঠিক তখনই আরিয়ান আর নূপুর সিঁড়ি দিয়ে নামছিল। নূপুর ইচ্ছে করে একটু হেলে পড়ার ভান করলো। উফ স্যার, আমার পায়ে খুব ব্যথা, আমি হাঁটতে পারছি না। আরিয়ান নূপুরের পরিকল্পনা বুঝতে পেরে মনে মনে হাসলো। সে জেনির চোখের সামনে নূপুরকে পাজাকোলা করে তুলে নিল। নূপুর আরিয়ানের গলার সাথে ঝুলে পড়ে জেনির দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিল। আরিয়ান, হোয়াট ইজ দিস? তোমরা কি পাবলিকলি রোমান্স করছো? পাবলিকলি না জেনি, এটা আমার নিজের বাড়ি, আর ও আমার স্ত্রী। ওর পায়ে ব্যথা হলে আমাকে তো সেবা করতে হবে। তুমি কফি শেষ করে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আরিয়ান নূপুরকে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। বাড়ি থেকে জেনি ল্যাপটপ আসার মারার শব্দ শোনা গেল। রুমে ঢোকার পর আরিয়ান নূপুরকে বিছানায় নামিয়ে দিল। নূপুর আজও সেই দুষ্ট হাসি নিয়ে আরিয়ানের চশমাটা খুলে ফেল। দেখলেন তো বিদেশি ম্যামের মেজাজ এখন কেমন? আজ রাতে কিন্তু কোনো অঙ্ক হবে না স্যার। আজ শুধু আমার উপর আপনার পুরো কনসেন্ট্রেশন চাই। নূপুর আরিয়ানের শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, জেনি আপু বলছিল আপনি নাকি বিদেশের মেয়েদের খুব পছন্দ করতেন, সত্যি কি তাই? আরিয়ান নূপুরকে নিজের দিকে টেনে নিল। বিদেশে অনেক মেয়ে ছিল নূপুর, কিন্তু কারো মধ্যে তোর মতো এমন ঝালমরিচ ছিল না। তুই আমার জীবনের সেই ইকুয়েশন যার কোনো সলিউশন নেই, শুধু মায়া আছে। আরিয়ান নূপুরকে জড়িয়ে ধরে তার ঘাড়ের কাছে নিজের ঠোঁট ছোঁয়ালো। নূপুরের শরীর শিউরে উঠল। আরিয়ান খুব সহজে নিবিড়ভাবে নূপুরের শাড়িটা আলগা করে দিল। বিছানায় দুজনে খুনছুটি আর ভালোবাসা তখন অন্য মাত্রা পাচ্ছিল। আরিয়ান নূপুরের প্রতিটি ভাঁজে নিজের ঠোঁট দিয়ে ভালোবাসার স্বাক্ষর রাখছিল। নূপুর, এই যে আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, এটাকে বলে ফ্রিকোয়েন্সি। আজ আমাদের ফ্রিকোয়েন্সি যেন একদম ম্যাচ করে গেছে। আবার পড়াশোনা? আজ কিন্তু আমি আপনাকে কামড়ে দেব। আরিয়ান হাসলো এবং নূপুরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে তার সব অভিযোগ মুছে দিল। সেই রাতে জেনি দরজার ওপাশে দাঁড়িয়ে যখন কান্নার শব্দ আর হাসির শব্দ শুনল, সে বুঝতে পারল আরিয়ানের জীবনে তার কোনো জায়গা নেই। পরের দিন সকালে জেনি ব্যাগ গুছিয়ে ট্যাক্সিতে উঠে বসলো। সে আরিয়ানের মায়ের কাছে মাপ চেয়ে বলল তার কিছু জরুরি কাগজ পড়ে গেছে, তাই তাকে আজই ফিরতে হবে। নূপুর গেটের সামনে দাঁড়িয়ে জেনিকে বিদায় দিল। আপু সাবধানে যাবেন, আর বিদেশের পিৎজা খাওয়ার সময় মাঝে মাঝে আমার ঝালমুড়ির কথা মনে করবেন। জেনি কোনো কথা না বলে ট্যাক্সি স্টার্ট দিতে বলল।
ট্যাক্সি চলে যাওয়ার পর নূপুর আরিয়ানের হাত জড়িয়ে ধরল। এবার শান্তি, এখন শুধু আমি আর আমার কসাই মাস্টার। শান্তি অত সহজে নেই নূপুর, জেনে গেছে তো কি হয়েছে। তোর সামনের সপ্তাহে ফাইনাল পরীক্ষা, আজ থেকে ডাবল শিফটে পড়াশোনা। চল পড়ার টেবিলে। না, আমি আবার অজ্ঞান হব। রতন চাচা, পানি আনো। বিকেল 5টা। আরিয়ান পরের টেবিলে একদম রেডি হয়ে বসে আছে, হাতে একটা তীক্ষ্ণ লাল কলম আর চোখে সেই চিরচেনা গম্ভীর চশমা। নূপুরকে আজ পড়ার ঘরে আনার জন্য রতন মিয়াকে 3বার পাঠাতে হয়েছে। শেষ পর্যন্ত নূপুর এলো, তবে পরনে একটা উজ্জ্বল হলুদ শাড়ি, চুলে বড় একটা খোপা আর তাতে এক গাদা হলুদ গাঁদা ফুল। আরিয়ান চশমার উপর দিয়ে তাকিয়ে বলে, পড়তে বসেছিস নাকি বসন্ত বরণ করতে এসেছিস? এই গাঁদা ফুলের ভারে তো তোর ঘাড়ি সোজা থাকছে না। অঙ্ক করবি কিভাবে? ও মা, আজ তো শুক্রবার, আজ একটু সাজগোজ না করলে কি হয়? আর ফুলের গন্ধে মাথা ঠান্ডা রাখে। আপনিই তো বলেছিলেন। আমি বলেছিলাম লজিক দিয়ে মাথা ঠান্ডা রাখতে, ফুলের বাগান দিয়ে নয়। এখন এই ত্রিকোণমিতির চ্যাপ্টারটা খোল। সাইন কস ট্যানের সূত্রগুলো আজ মুখস্থ না হলে কিন্তু আজ রাতে ডিনার বন্ধ। ডিনার বন্ধ করলে আমি শায়লা ভাবির ঘরে গিয়ে খাবো, আপনি পচা। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, এই যে সাইন আর কস, এদের কি কোনোদিন বিয়ে হবে না? সারাদিন কি এরা শুধু মান বের করেই কাটবে? আরিয়ান মাথায় হাত দিল। নূপুর, অঙ্কের সাথে ফালতু কথা মিশাবি না, এই অঙ্কটা কর। নূপুর খাতা নিয়ে বসলো ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে আরিয়ানের পাঞ্জাবির বোতামের দিকে। সে কলম দিয়ে খাতায় বৃত্ত আঁকছে আর আরিয়ানের দিকে তাকিয়ে অদ্ভুত সব মুখভঙ্গি করছে। স্যার, আমার না খুব পানি তেষ্টা পেয়েছে, রতন চাচাকে ডাকবো? একদম না। তুই পানি খাওয়ার নাম করে রান্নাঘরে গিয়ে ললিতা খালার সাথে গল্প শুরু করবি। এই নে আমার বোতল, এটা থেকেই খা। নূপুর জল খেলো। 2 মিনিট পর আবার, স্যার, আমার এই কলমের কালিটা না কেমন ফিকে হয়ে গেছে, নতুন কলম আনতে হবে। তোর কলমের কালি নয়, তোর পড়ার ইচ্ছা ফিকে হয়ে গেছে। এই নিয়ে আমার পেন, এখন কর। নূপুর আবার দেখলো কোনো বাহানাতেই কাজ হচ্ছে না। সে হঠাৎ একটা বুদ্ধি বের করলো। সে আরিয়ানের টেবিলের নিচে নিজের পা দিয়ে আরিয়ানের পায়ে হালকা করে সুড়সুড়ি দিতে লাগলো। আরিয়ান চমকে উঠে নূপুরের দিকে তাকালো। পা সরা নূপুর, অসভ্যতা করিস না। পা তো সরছে না স্যার, পা বলছে মাস্টার সাহেব একটু আদর করো। আমি কি করব বলুন? নূপুর এবার খাতা ফেলে দিয়ে আরিয়ানের কোলের উপর ঝুঁকে পড়ল। আরিয়ানের বুকের ঠিক মাঝখানে নিজের আঙ্গুল দিয়ে গোল গোল বৃত্ত আঁকতে শুরু করলো। আরিয়ানের গাম্ভীর্যের দেওয়ালটা থরথর করে কাঁপতে লাগলো। নূপুর, তুই কিন্তু মায়ের খাবি। আমি অঙ্ক করাচ্ছি আর তুই। আর আমি প্রেম করছি। স্যার, একটা অঙ্ক শিখিয়ে দিন তো। একজন গম্ভীর মাস্টার আর একজন সুন্দরী ছাত্রীর মধ্যে কতটা দূরত্ব থাকলে ভালোবাসা তৈরি হয়? আরিয়ান আর পারল না। সে নূপুরের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিল। আরিয়ানের মুখটা নূপুরের গলার কাছে আসতে নূপুর খিলখিল করে হেসে উঠল। তোর এই ফাঁকিবাজির জন্য তোকে আজ 0 দেওয়া উচিত, কিন্তু তোর এই মিষ্টি হাসির জন্য তোকে ইনফিনিটি মার্কস দিতে ইচ্ছে করছে। ঠিক এমন সময় মিতু আর শায়লা ভাবি পড়ার ঘরের দরজার সামনে দিয়ে যাচ্ছিলেন। দরজার ফাঁক দিয়ে দৃশ্যটা দেখে মিতু হাততালি দিয়ে উঠল। ও মা, ভাইয়া তো দেখি ত্রিকোণমিতির নতুন সূত্র আবিষ্কার করে ফেলেছে। ভাবি দেখছো ভাইয়া কেমন রোমান্টিক হয়ে গেছে? আরে ওটা অঙ্ক নয় রে মিতু, ওটা হলো স্বামী স্ত্রীর রসায়ন। আরিয়ান পড়ানো কি শেষ, নাকি আজ রাতেও বাসর ঘরের মতো অজ্ঞান নাটক হবে? আরিয়ান নূপুরকে ছেড়ে দিয়ে চট করে চশমাটা ঠিক করলো। ভাবি ও তো কিছুই পারছে না, তাই একটু প্র্যাকটিক্যালি বোঝাচ্ছিলাম। স্যার বলেছিলেন ভালোবাসার ক্ষেত্রফল বের করতে হলে আগে বউকে জড়িয়ে ধরতে হয়। আরিয়ান চোখ বড় বড় করে নূপুরের দিকে তাকালো। আমি ওটা বলিনি, মিথ্যাবাদী পিচ্ছি একটা। পুরো বাড়িতে হাসির রোল পড়ে গেল। আরিয়ানের মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলেন, আরিয়ান, বউকে বেশি বকিস না, ওর মাথা ছোট, এত অঙ্ক ওর মাথায় ধরবে না। এখন খেতে আয় সবাই। রাতে শোয়ার আগে আরিয়ান ডায়েরি লিখছিল। নূপুর এসে আরিয়ানের ডায়েরিটা কেড়ে নিল। আজ ডায়েরি লেখা বন্ধ, আজ আপনি আমাকে নামতা শেখাবেন। নামটা? তুই কি ক্লাস 2তে পড়িস? এটা স্পেশাল নামতা। 1 ঘরের নামতা হলো একটা চুমু, 2 ঘরের নামতা হলো 2টা কামড়। এখন শেখান। আরিয়ান হেসে নূপুরকে বিছানায় শুয়ে দিল। সে নূপুরের কানে কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোর এই সিলেবাসটা তো খুব ইন্টারেস্টিং নূপুর। আচ্ছা বলতো,
তিনের ঘরের নামটা কি হবে? তিনের ঘরের নামতা হলো সারাদিন আপনার বুকে মাথা রেখে ঘুমানো। আরিয়ান আজ আর মাস্টার হয়ে থাকতে পারল না। সে নূপুরের সব ফাঁকিবাজি আজ মেনে নিল। নূপুরের শাড়ির আঁচল সরিয়ে আরিয়ান যখন তার পেটে নিজের ঠোঁট ছোঁয়ালো, নূপুর শিউরে উঠল। ঘরের আলো নিভে গেল। মাস্টার ছাত্রীর ঝগড়ার এক নিবিড় প্রেমে পরিণত হলো। বিকেল 4টে। আরিয়ান পড়ার ঘরে বসে চশমাটা বারবার মুছছে। তার সামনে রাখা এক ঢাউস আকারের ক্যালকুলাস বই। আরিয়ানের আজ মনে মনে ঠিক করেছে নূপুরকে আজ সে লিমিট বুঝিয়েই ছাড়বে। কিন্তু নূপুর আজ অন্য মেজাজে। সে জানে আরিয়ান স্যারকে বাগে আনতে হলে বইয়ের সূত্রে চেয়ে শরীরের হিল্লোল বেশি কার্যকর। নূপুর আজ ড্রেসিং টেবিলের সামনে আধা ঘন্টা ধরে সাজগোজ করেছে। চুলে একটা বড় খোপা, তাতে জড়িয়েছে এক গাদা সাদা বেলি ফুল। পরনে পাতলা ফিনফিনে একটা বেগুনি রঙের জর্জেট শাড়ি। ব্লাউজটা ইচ্ছে করে একটু ছোট আর ডিপ নেক করে পরেছে সে। নূপুর ঘরে ঢুকে আরিয়ানের টেবিলের ঠিক উল্টো দিকে বসলো না, বরং আরিয়ানের ঠিক পাশ গিয়ে ঘেঁষে বসলো। আরিয়ান খাতা থেকে মুখ না তুলে বলে, নূপুর, দূরত্ব বজায় রাখো। পড়ার সময় অন্তত 2 ফুট ডিস্টেন্স মেনটেন করা উচিত। কেন স্যার, আপনার কি চশমার পাওয়ার কমে গেছে? কাছে বসলে তো আপনি আরো ভালো দেখতে পাবেন। দেখুন তো, আজ আমার চোখের কাজলটা কি একটু বেশিই কালো লাগছে? নূপুর ইচ্ছে করে আরিয়ানের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করলো। আরিয়ানের শরীরের ভেতর একটা বিদ্যুৎ খেলে গেল। সে শক্ত হওয়ার চেষ্টা করলো। কাজল দিয়ে কি হবে? খাতায় যখন কলম চলে না তখন ওই কাজল দিয়ে তো আর অঙ্ক মিলবে না। এই যে এই লিমিটের অঙ্কটা ধরো। উফ স্যার, আপনি না আস্ত একটা জল্লাদ। দেখুন বাইরে কত সুন্দর রোদ, পাখির ডাক, আর আপনি আমাকে এই পচা অঙ্ক করাচ্ছেন। আপনার কি ইচ্ছে করে না আমার হাতটা ধরে একটু বারান্দায় গিয়ে দাঁড়াতে? নূপুর আরিয়ানের পাঞ্জাবির উপরে বোতামটা আলতো করে খুলে দিল। তার আঙ্গুলের ছোঁয়া আরিয়ানের বুকে লাগতেই আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেল। নূপুর, অসভ্যতা করিস না। তোর পরীক্ষার আর মাত্র 3 মাস বাকি। পরীক্ষা তো সারা জীবনই দেব স্যার, কিন্তু এই বিকেল কি আর ফিরে আসবে? নূপুর এবার আরিয়ানের চশমাটা আলতো করে খুলে নিয়ে টেবিলের উপর রাখলো। তারপর সে আরিয়ানের কোলে নিজের একটা পা তুলে দিয়ে আরিয়ানের থায়ের উপর সুড়সুড়ি দিতে লাগলো। আরিয়ান এবার পুরোপুরি ঘায়েল। সে নূপুরের কোমরটা এক হাতে জড়িয়ে ধরল। আরিয়ান নূপুরকে নিজের দিকে টেনে নিল। নূপুরের শাড়ির আঁচলটা ততক্ষণে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আরিয়ানের হাত নূপুরের উন্মুক্ত পেটের উপর বিচরণ করতে লাগলো। তোর এই ফাঁকিবাজিগুলো দিন দিন বাড়ছে নূপুর। তুই জানিস আমার কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য তুই কতটা রিস্ক নিচ্ছিস? রিস্ক নিতেই তো ভালোবাসি স্যার। আপনি যখন গম্ভীর হয়ে বকেন তখন আমার খুব ইচ্ছে করে আপনার ওই কড়া মেজাজটা কামড়ে ধরে ছিঁড়ে ফেলতে। নূপুর আরিয়ানের ঠোঁটে একটা ছোট্ট কামড় দিল। আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে নূপুরকে পাজাগোলা করে পড়ার টেবিলের উপরই শুয়ে দিল। এক পাশে পড়ে রইল ক্যালকুলাস বই, আর অন্য পাশে আরিয়ানের লাল কলম। আরিয়ান নূপুরের গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। সহজ ভাষায় বলতে গেলে শরীরে প্রতিটি ছোঁয়ায় আরিয়ান আজ নূপুরকে নতুন করে আবিষ্কার করছিল। নূপুরের ব্লাউজের হুকগুলো যখন আরিয়ানের দক্ষ হাতে একটা একটা করে খুলছিল, নূপুর চোখ বুজে আরিয়ানকে জাপটে ধরল। আরিয়ান নূপুরের বুকের উপর নিজের মুখ ঘষতে ঘষতে ফিসফিস করলো, নূপুর, এই যে তোর হার্টবিট বাড়ছে, এটা কি জানিস ফ্রিকোয়েন্সি? আজ তোকে আমি প্র্যাকটিক্যাল ফিজিক্স পড়াবো। পড়ান না স্যার, আমি তো আপনার সবচেয়ে অনুগত স্টুডেন্ট। পরের টেবিলের উপরই দুজনের ভালোবাসার এক উত্তপ্ত অধ্যায় শুরু হলো। আরিয়ানের কঠোর হাতের স্পর্শে নূপুর শিউরে উঠছিল। শাড়ির ভাঁজ খুলে যখন নূপুরের শরীর আরিয়ানের সামনে সম্পূর্ণ উন্মোচিত হলো, আরিয়ান মন্ত্রমুগ্ধের মতো তার পিচ্ছি বই রূপ দেখতে লাগলো। দুজনের শরীরে ঘাম আর বেলি ফুলের গন্ধ মিশে একাকার হয়ে গেল। আরিয়ান আজ কোনো মাস্টার নয়, সে আজ এক প্রেমিক পুরুষ যে তার চারটিকে ভালোবাসার পাঠ দিচ্ছে। ঠিক যখন পড়ার ঘরে নিস্তব্ধতা নেমে এসেছে, তখন বাইরে থেকে শায়লা ভাবির হাসির শব্দ শোনা গেল। শায়লা ভাবি আর মিতু দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তারা জানে আরিয়ান পড়ার সময় কাউকে ঘরে ঢুকতে দেয় না, কিন্তু আজ দরজাটা ভেতর থেকে লক নেই। কি গো ভাবি, পড়ার ঘরে এত নিস্তব্ধতা কেন? ভাইয়া কি নূপুরকে ঘুম পাড়িয়ে দিল নাকি? আরিয়ান, নূপুর, নাস্তার সময় হয়েছে। রতন মিয়া চটপটি বানিয়েছে। তোদের পড়াশোনা কি আজ শেষ হবে না? ঘরের ভেতরে আরিয়ান আর নূপুর তখন হন্তদন্ত হয়ে নিজেদের পোশাক ঠিক করছে। নূপুর শাড়িটা তড়িঘড়ি করে
গায়ে জড়িয়ে চুলে হাত দিয়ে খোপা ঠিক করার চেষ্টা করলো। আরিয়ান তার চশমাটা খুঁজতে গিয়ে টেবিলের নিচে ফেলে দিল। আসছি ভাবি, আর 5 মিনিট। নূপুর একটা ইকুয়েশন মেলাচ্ছে তো তাই দেরি হচ্ছে। বুঝতে পারছি। কি ইকুয়েশন মেলছে? সাবধানে মিলাও বাবা, আবার যেন খাতা ছিঁড়ে না যায়। নূপুর লজ্জায় লাল হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে জিভ বের করলো। দেখলেন তো, আপনার প্র্যাকটিক্যাল ক্লাসের চক্করে সবাই বুঝে গেছে। ডাইনিং টেবিলে খেতে বসেছে সবাই। নূপুর আর আরিয়ান সামনাসামনি বসলো। নূপুর দেখলো আরিয়ানের ঠোঁটে সে কামড়ের দাগটা হালকা লাল হয়ে আছে। সে মুখ টিপে হাসছে। রতন মিয়া হাতে প্লেট নিয়ে বলে, স্যার, নূপুর আম্মাজানকে আজ কি পড়ালেন? আম্মাজানকে তো আজ খুব সুন্দর লাগছে, একদম তাজা মাছের মতো চকচক করছে। রতন মিয়া, তুমি এখন যাও তো, তোমার উপমাগুলো দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। আরিয়ানের বাবা চৌধুরী সাহেব বলেন, আরিয়ান, নূপুরকে আজ বেশি সময় পড়ালেই মনে হয় পড়াশোনা ভালো, তবে মাঝে মাঝে রিফ্রেশমেন্ট দরকার। কাল তোকে আর নূপুরকে একটা সিনেমা দেখে আসার টিকিট করে দেব। নূপুর খুশিতে আটখানা। সে টেবিলের নিচে আরিয়ানের পায়ে পা দিয়ে সুড়সুড়ি দিয়ে বলল, না বাবা, স্যার তো বলেছেন উনি আমাকে বাড়িতেই 3D সিনেমা দেখাবেন। ওনার নাকি অনেক কালেকশন আছে। আরিয়ান বিষম খেলো। আমি কবে বললাম বাবা ও মিথ্যা বলছে? আমি ওকে সিনেমা নয় জ্যামিতি দেখাবো। হ্যাঁ আরিয়ান, সারাদিন কি অঙ্ক ভালো লাগে? নূপুর মা, তুই চিন্তা করিস না, কালকে তোকে আমি মার্কেটে নিয়ে যাব, অনেকগুলো শাড়ি কিনে দিব। নূপুর বিজয়ী হাসিতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান মনে মনে ভাবলো, এই মেয়েটাকে সামলানো মানে হলো বিশ্বের সবচেয়ে কঠিন থিওরি প্রমাণ করা। তবে প্রুভড হোক আর না হোক, এই প্রসেসটা বড্ড আনন্দদায়ক। রাত 12টা। আরিয়ানা নূপুর ছাদের এক কোণে দাঁড়িয়ে। চারিদিকে অন্ধকার, শুধু চাঁদের আলোয় নূপুরের মুখটা উজ্জ্বল করছে। আরিয়ান নূপুরকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নূপুর, তুই কি জানিস, তুই আসার আগে আমার জীবনটা ছিল একটা ব্ল্যাকবোর্ডের মতো, যেখানে শুধু সাদা চকের ডাস্ট ছিল, কিন্তু তুই এসে সেখানে রং ছড়িয়ে দিয়েছিস। আর আপনি সেই রংগুলো মুছে দিয়ে শুধু অঙ্ক বসাতে চান। স্যার, আমাকে কথা দিন, পরীক্ষার দিন আপনি আমাকে নিয়ে পাহাড়ে যাবেন। সেখানে গিয়ে আমি চিৎকার করে বলবো আমার বরটা একটা আস্ত কসাই। কথা দিলাম, তবে পাহাড়ে গিয়েও যদি তুই নামটা ভুল করিস, তবে কিন্তু ওখান থেকেই তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। নূপুর খিলখিল করে হেসে আরিয়ানের বুকে মুখ লুকালো। এই বাড়িতে মাস্টার আর ছাত্রী প্রেম এখন শুধু পড়ার ঘরে সীমাবদ্ধ নেই, ওটা এখন পুরো পরিবারের প্রাণের স্পন্দন হয়ে দাঁড়িয়েছে। অবশেষে সে মাহেন্দ্রক্ষণ উপস্থিত। নূপুরের এইচএসসি পরীক্ষার রেজাল্ট আজ। বাড়ির সবার হার্টবিট আজ লঘিষ্ঠ গরিষ্ঠর মতো ওঠানামা করছে। আরিয়ান ড্রয়িং রুমে ল্যাপটপ নিয়ে বসে আছে, আর নূপুর জায়নামাজে বসে দোয়া পড়ছে যেন কোনো মতে পাশটা হয়ে যায়। হঠাৎ আরিয়ান চিৎকার করে উঠল। পুরো বাড়ি নিস্তব্ধ। নূপুর ভয়ে চোখ বন্ধ করে ফেলল। নূপুর, এদিকে আয় জলদি। নূপুর কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। আরিয়ান ল্যাপটপ ঘুরিয়ে ধরল। স্ক্রিনে বড় করে লেখা GPA 5। নূপুর বিশ্বাস করতে পারছে না সে অঙ্কে A+ পেয়েছে। ও মা, আমি কি আসলেও গোল্ডেন পেয়েছি, নাকি আপনি জালিয়াতি করে রেজাল্ট এডিট করেছেন স্যার? আরে গাধি, তোর মাস্টারকে সেটা ভুলে গেলি? তোকে দিন রাত যে টর্চার করেছি, এটা তারই ফল। অভিনন্দন আমার প্রিয় অবাধ্য ছাত্রী। নূপুর খুশিতে আরিয়ানকে জড়িয়ে ধরে সবার সামনে একটা ঝাপ্পি দিয়ে দিল। মফিজ সাহেব আর আরিয়ানের বাবা চৌধুরী সাহেব একে অপরের দিকে তাকিয়ে হাত ধরে হাসছেন। রতন মিয়া পাশ থেকে চেঁচিয়ে বলল, আম্মাজান তো পাস করে গেছেন, এবার কি স্যারকে রিটায়ারমেন্ট পাঠাবে? শায়লা ভাবি আর মিতু মিষ্টির প্যাকেট নিয়ে হাজির। শায়লা ভাবি টিপ্পনি কাটলেন, রেজাল্ট তো ভালোই হলো, এখন আরিয়ানের কি ছুটি, নাকি এবার অনার্সের সিলেবাস শুরু হবে? সবাই হেসে দিল। রাত গভীর। বাড়ির সবাই উৎসবে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আরিয়ানের ঘরে আজ বিশেষ আয়োজন। আজ আর কোনো পড়ার চাপ নেই, আজ শুধু প্রশান্তির আনন্দ। আরিয়ান ঘরে ঢুকে দেখল নূপুর আজ একদম অন্যরকম ভাবে সেজেছে। সাদা একটা পাতলা লিলেন শাড়ি, ব্লাউজটা হুকিন, শুধু ফিতে দিয়ে বাঁধা। আজ তো পড়াশোনা নেই নূপুর, আজ কেন এই সাজ? আজ আমার ভাইবা স্যার, সারা জীবন আপনার কাছে পড়ার অনুমতি পাবো কিনা তার ভাইবা।
নূপুর আরিয়ানের কাছে এসে দাঁড়ালো। আরিয়ান তার চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। আজ আরিয়ানের চোখে কোনো শাসন নেই, আছে এক সমুদ্র মুগ্ধতা। সে নূপুরকে পাজাগোলা করে বিছানায় নিয়ে এলো। নূপুর, তোকে পাশ করানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আজ কি তার পারিশ্রমিক পাবো না? পারিশ্রমিক তো অনেক আগেই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে স্যার, এখন শুধু উইথড্র করার পালা। আরিয়ান আজ তার পিচ্ছি বুকে ভালোবাসার সবটুকু দিয়ে ভরিয়ে দিল। শাড়ির বাঁধন যখন আলগা হয়ে মেঝেতে পড়ে গেল, তখন ঘরে নীল আলোয় তাদের দুটি শরীর এক হয়ে মিশে গেল। আরিয়ান নূপুরের প্রতিটা নিঃশ্বাসে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিল। আরিয়ানের হাতের আঙ্গুলগুলো নূপুরের শরীরের মানচিত্রে যেন নতুন কোনো মহাদেশ আবিষ্কার করছিল। আরিয়ান নূপুরের কানে কাছে গিয়ে কামড় দিয়ে বলল, শোন নূপুর, পরীক্ষা শেষ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই ভালোবাসার সিলেবাস কোনোদিন শেষ হবে না। প্রতি রাতে তোকে নতুন নতুন চ্যাপ্টার শেখাবো। দেখেন না স্যার, আমি তো আপনার আজীবনের স্টুডেন্ট, তবে মনে রাখবেন বেশি বকলে কিন্তু আমি আবার সেই অজ্ঞান হওয়ার নাটক করব। আরিয়ান হেসে নূপুরের ঠোঁটে ডুব দিল। সে রাতে শান্তিনগরের এই ঘরে ক্যালকুলেটর ছিল না, শুধু ছিল হৃদস্পন্দনের শব্দ। 1 বছর পর আরিয়ানের কোলে এখন একটা পিচ্চি বাবু, আর নূপুর এখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে। সে নোটবুক নিয়ে সোফায় বসে আছে আর আরিয়ান বাবুকে সামলাচ্ছে। ও স্যার, এই অঙ্কটা একটু বুঝিয়ে দিন না। প্রফেসরের বউ হয়ে যদি অঙ্ক না পারি তবে তো ইজ্জত থাকবে না। নিজের ছেলেকে সামলাতে সামলাতেই তো আমার জান শেষ, এখন আবার তোর অঙ্ক। শোন নূপুর, তুই কি জানিস তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল অঙ্ক? ভুল কেন? কারণ তোর মতো একটা পাগলিকে ভালোবাসার কোনো লজিক আজ পর্যন্ত কোনো বইতে খুঁজে পাইনি। নূপুর হেসে আরিয়ানের কাঁধে মাথা রাখলো। মিতু আর শায়লা ভাবি দরজার ওপাশ থেকে উকি দিয়ে হাসছেন। রতন মিয়া দূরে দাঁড়িয়ে বলছেন, স্যার, আর আমার জানের অঙ্ক মেলা কোনোদিনই শেষ হবে না। এই বাড়িতে এখন আর শুধু কসাই মাস্টারের শাসন নেই, সেখানে এক চঞ্চল ছাত্রীর রাজত্ব আর এক কঠোর মাস্টারের নিঃস্বার্থ সমর্পণ। ভালোবাসা যেখানে শিক্ষক আর ছাত্রীর দেওয়াল ভেঙে দেয়, সেখানে জীবনটা হয়ে ওঠে এক সার্থক পাটিগণিত। আরিয়ানের আর নূপুরের এই অদ্ভুত প্রেম কাব্য এখানেই শেষ হলো। তবে মনে রাখবেন, জীবনের প্রতিটি অঙ্ক হয়তো মেলে না, কিন্তু মায়ার ইকুয়েশন ঠিক থাকলে জীবনের উত্তরটা সবসময় সুখেরই হয়।